মানে 0.480 এমন আসছে। আর বাকিগুলা acceptable এর মধ্যেই আছে। এটাই একটু কম আসছে। এখন কি করব? 4 আসছে? 4? জি ভাইয়া 0.480 0.480। আচ্ছা, 0.480 এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? পিয়ারসন কোরিলেশনে না রিলায়েবিলিটি? রিলায়েবিলিটি ভাইয়া। এটা আনএক্সেপ্টেড। জি ভাইয়া। আচ্ছা, এখন ইন জেনারেলি এরকম যদি আপনার এই ভ্যালুটা কম আসে তাহলে আমাদের নতুন করে ডেটা কালেক্ট করতে হয়, অথবা ওই ডেটার কিছু কিছু জায়গাতে আপনি খেয়াল করে দেখবেন যে হয়তো বা যারা আপনার ডেটা মানে রেসপন্স করেছে তারা হয়তো বা ঠিক মতো প্রশ্নটা বুঝতে পারেনি, এরকম হতে পারে। তো ওই জায়গাগুলোতে প্রয়োজনে যে ধরনের আনসার আমরা এক্সপেক্ট করছি সেই সমস্ত আনসার যদি সেরকম না থাকে সেখান থেকে কিছু ডেটা ডিলিট করে দিতে হয়। ডিলিট করে দিয়ে ওই সমপরিমাণ ডেটা আবার নিউলি কালেক্ট করতে হয়। এটা নিয়ম। এখন যেহেতু আপনাদের সেমিস্টারের একেবারে প্রান্তিক পর্যায়ে, তো সেক্ষেত্রে এখন তো এটা পসিবল হবে না। তো ইন দ্যাট কেস আপনি এখানে আম, দুইটা কাজ করতে পারেন। আপনার ডেটার সংখ্যা কত? ভাইয়া 113টার মতো। 113টা। আচ্ছা, আরেকটু বেশি থাকলে ভালো হতো। এনিওয়েজ, আপনি ইন বেসিক্যালি ওই যে 13টা ডেটা আছে, ওই 13টা ডেটা আপনি লক্ষ্য করেন। আপনি তো চাচ্ছিলেন কি, আপনি তো পজিটিভ সেন্সে কোশ্চেনটা করছেন, তাই না? জি পুরা ভাইয়া। ডেটাটা আবার একটু রিভিউ করেন। সেই রিভিউ এর মধ্যে দেখেন যে কোথাও এমন কোন আননেসেসারি ডেটা আসছে কিনা, বা আরেকটা জিনিস হচ্ছে রিডান্ডেন্সি আছে কিনা। অর্থাৎ দেখেন লিটারেলি অনেক সময় যেটা হয়, আমি বেশ কয়েকটা সেমিস্টার ধরেই আপনাদের সাথে আছি আর কি। যে কারণে আমি আমি যে দেখি যে হচ্ছে এ ধরনের কোশ্চেন এগুলো সেমিস্টারে সময় কম থাকার জন্য অনেক সময় আছে যে ফ্রেন্ড সার্কেলকে দিয়ে আম, মানে কয়েকটা রেসপন্স নেওয়া হয়। না, এটা করে, অনেকেই করে, আপনি করেছেন কিনা জানি না। বাট এই কাজটা করার জন্য এ ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয়। কারণ কি, সে তো পড়ে দেখে অ্যান্সারটা করছে না। তো আপনি একটু রিভিউ করেন, যে জায়গাগুলোতে আপনি যেরকম আনসার চান, পজিটিভ আনসার চান, সেখানে হয়তো পজিটিভ আনসার নাই। ওই ডেটা রো গুলো আপনি বাদ দেন, মাইনাস করেন। মাইনাস করে 100টাতে আসেন, বা 100 1 2 এরকমে আসেন। এসে আপনি আবার একটা রান দিয়ে দেখেন, একটা অ্যানালাইসিস করে দেখেন যে আপনার রিলায়েবিলিটি সংখ্যাটা এখন কেমন দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে কিনা। হ্যাঁ, যদি দেখেন যে না, একদম বর্ডার লাইনেও আছে, তাহলে আপনার হয়ে গেল। আর যদি বর্ডার লাইনেও না থাকে, সেক্ষেত্রে আপনি পুনরায় আমাদের সাথে আবার একটু যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, ইন দ্যাট কেস আজকের মূল ক্লাস টপিকসে আমরা একটু ফিরে আসি। সো আজকে আমরা বলেছিলাম যে হাইপোথিসিস এবং পোস্টার প্রেজেন্টেশন গাইডলাইন নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো হাইপোথিসিস নিয়ে আমরা প্রথমে একটু কথা বলি। হাইপোথিসিস জিনিসটা আসলে অনেক ব্রড। একটা ক্লাসের একটা নির্দিষ্ট পার্টে পুরো হাইপোথিসিস আসলে দেখানো সম্ভব না। তবে আমরা যে কাজটা করব, আমাদের রিসার্চ অনুযায়ী আমাদের যতটুকু লাগবে সেইটা আমরা দেখব। অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা দেখব। থিওরিটিক্যালি হয়তো বা হাইপোথিসিস ক্লাস আপনারা করেছেন, বা আপনাদের বইয়ে আপনারা পড়েছেন। তো থিওরি নিয়ে হয়তো বা দেখা যাচ্ছে আমরা এখন আলোচনা খুব একটা করবো না, আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা দেখবো। হ্যাঁ,
প্র্যাকটিক্যালি আসলে হাইপোথিসিসটা কিভাবে কাজ করে বা হাইপোথিসিস কিভাবে আমরা ডেভেলপ করবো। হাইপোথিসিসের অনেক ক্যাটাগরি আছে। তার মধ্যে আমরা মূলত কজাল হাইপোথিসিস নিয়ে কথাবার্তা বলছি। তো এই 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 হাইপোথিসিসটা আমরা দেখেন, হাইপোথিসিস মূলত সিম্পল হাইপোথিসিস একটা থাকে আর থাকে কমপ্লেক্স হাইপোথিসিস। কমপ্লেক্স হাইপো আমি একটু শুরুতেই বলি যে আমরা কিন্তু সিম্পল হাইপোথিসিস নিয়ে কাজ করছি এখন বর্তমানে। কমপ্লেক্স হাইপোথিসিস থেকে আমি আপনাকে একটু শর্টলি ব্রিফ করছি। একটা একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে ওই কমপ্লেক্স। সিম্পলটা কি হয়? একটা আইভি একটা ডিভি। এই দেখেন আপনাদের হচ্ছে, ধরেন একটা আইভি আর একটা ডিবি। এই অবজেক্টিভস এর উপরে ভিত্তি করেই আপনি নিচে দেখবেন যে আপনার হাইপোথিসিসটা আপনি হয়তো বা আমরা যে ফরম্যাটটা দিয়েছি সেই ফরম্যাট অনুযায়ী আপনি হয়তো ডেভেলপ করেছেন। এই যে দেয়ার ইজ সিগনিফিকেন্ট কোরিলেশনশিপ বিটুইন পার্টশিপ ভ্যালু, মানে সেই যে একটা আইভি আর টুরিস্ট স্যাটিসফ্যাকশন একটা ডিপি। এই একটা আইভি একটা ডিপি কে আমরা সাধারণত বলে থাকি সিম্পল হাইপোথিসিস। কমপ্লেক্সটা কি? কমপ্লেক্স হচ্ছে মাল্টিপল আইভিস অর মাল্টিপল ডিভিস। অর্থাৎ এখানে একটা আইভি জায়গায় দুই তিনটা আইভি হতে পারে, অথবা দুই তিনটা ডিভি হতে পারে। এই সিনারিও গুলো হয় হচ্ছে কমপ্লেক্স হাইপোথিসিস। অর্থাৎ ধরেন হচ্ছে আপনার সম্ভবত মিডিয়েটর, মিডিয়া, মডারেটর, হ্যাঁ, বা ধরেন আপনার ইন্টারভেনিং ভেরিয়েবল সম্পর্কে হয়তো পড়েছেন। ওই মিডিয়েটর যখন এখানে এখানে আসে, বা ধরেন মিডিয়েটর ছাড়াও কন্ট্রোল ভেরিয়েবল বা ইন্টারভেনিং ভেরিয়েবল যখন এই জায়গাগুলোতে আসে, তখন ওই হাইপোথিসিসটাকে আমরা কমপ্লেক্স হাইপোথিসিস বলি। তো আমরা এখানে অ্যাকচুয়ালি কোনো কমপ্লেক্স হাইপোথিসিস প্রয়োগ করিনি। আমরা করেছি একদম সিম্পল হাইপোথিসিস। এই সিম্পল হাইপোথিসিস এর মধ্যে এটা হচ্ছে কজাল হাইপোথিসিস। এরকম কজাল, কজাল হচ্ছে আপনার এই যে রিলেশনশিপ জানতে চাওয়া, কো রিলেশন বা রিলেশনশিপ জানতে চাওয়া, দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটাকে আইডেন্টিফাই করতে চাওয়া। এই আইডেন্টিফাই করতে চাওয়াটা হচ্ছে কজাল হাইপোথিসিস। কজাল রিলেশন, কজাল রিলেশনশিপ নামটার সাথে আপনারা হয়তো বা পরিচিত। কজাল রিলেশনশিপটা হচ্ছে এই যে অবজেক্টিভস এর মধ্যে দেখেন, অবজেক্টিভস লেখার প্যাটার্নটাই কিন্তু এরকম। কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট। এই যে ডিভি, পার্টশিপ ভ্যালু, এই ডিভির সাথে আমরা ইফেক্ট করছি কার? টুরিস্ট স্যাটিসফ্যাকশন। অর্থাৎ পার্টশিপ ভ্যালু যদি থাকে, তাহলে আমার টুরিস্ট স্যাটিসফাইড হবে। ঠিক একইভাবে আইফোন পারচেজের ক্ষেত্রে কি হতে হবে? ডিউরেবিলিটি হতে হবে, লুকিং লুকিং গর্জিয়াস হতে হবে, অথবা দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু। আমি যখন চাইবো যে আমি একটা ব্র্যান্ডের জিনিস ইউজ করব, অর্থাৎ যে জিনিসটা দেখলে মানুষ বুঝবে, আমার একটা ইমপ্রেশন তৈরি হবে, ঠিক আছে? এই টাইপের জিনিস যখন থাকবে, তখন আমার পার্চেজ ইন্টেনশন তৈরি হবে। এই যে আমার কি কারণ, এই কারণটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই ডিভিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ হচ্ছে ফলাফল। তো এই যে কজ অ্যান্ড ইফেক্ট, এই রিলেশনশিপটাই মূলত হচ্ছে কজাল রিলেশন। এই কজাল রিলেশন থেকেই আসছে কজাল হাইপোথিসিস। তো আমরা মূলত এই পুরো রিপোর্টটা জুড়ে বা আমাদের এই এই সেমিস্টারটা জুড়ে আমরা কজাল ইফেক্ট বা কজাল হাইপোথিসিস নিয়েই কথাবার্তা বলছি। এটা সিম্পল হাইপোথিসিস, একদম বেসিকলি সিম্পল হাইপোথিসিস। এখানে কোনো কমপ্লেক্সিটি নাই। এই সেমিস্টারে আপনাদের কোনো কমপ্লেক্সিটি নিয়ে কেউ কাজ করেননি। এটা হয়তো বা আপনার হচ্ছে একদম এট দ্য ভেরি ফার্স্ট বা ভেরি বিগিনিং হয়তো বা আমরাও আসলে এভাবে আপনাদেরকে চাপটা দিইনি। বাট যখন আপনি রিয়েল লাইফে যদি রিয়েল লাইফে
রিসার্চে আসতে চান বা রিসার্চ কেরিয়ার করতে চান, তখন দেখা যাচ্ছে যে আপনাকে এই কমপ্লেক্স হাইপোথিসিস গুলো নিয়ে কাজ করতে হবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হচ্ছে কমপ্লেক্সিটি বা কন্ট্রিবিউশন না থাকলে সেই রিসার্চ আসলে ইনসিস্টফুল হয় না। হ্যাঁ, এটা তো একদম বেসিক একটা সিনারিও। ওকে, সো ইন বেসিকলি তাহলে আমরা যে জিনিসটা শিখলাম যে আমাদের আমাদের প্রত্যেকটা আমরা যে অবজেক্টিভস নিয়েছি, সেই অবজেক্টিভস এর সাথে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং হাইপোথিসিস, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং হাইপোথিসিস প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক, এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্কড এর কারণে বা এর জন্য আপনি যখন অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিসের মধ্যেও দেখবেন যে আপনার পিয়ারসন কোরিলেশন বা ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যেও ওই সেম ফ্লেভারটা আপনি পাবেন এবং সেই সেম ফ্লেভারটা আপনার থাকতে হবে। এখানে কোনো কিছু পরিবর্তন বা কোনো কিছু আপনার অমিল হতে পারবে না। অমিলটা হলে আপনার এটা মিলবে না। দেখেন ওই সেম ভেরিয়েবল গুলো নিয়ে আমরা রিলায়েবিলিটি টেস্ট করেছি, ঠিক সেম রিলেশনশিপটা নিয়ে এই যে H1, H2, H3, H4, অর্থাৎ এইচ মানে হচ্ছে H1 মানে হাইপোথিসিস 1, এই যে উপরে যে হাইপোথিসিস ডেভেলপ করেছি সেই হাইপোথিসিসটা রিলেশনশিপে আমি এখানে দেখাচ্ছি। এখানে যদি কমপ্লেক্স থাকলে কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যেত। কমপ্লেক্স থাকলে তখন এখানে আরেকটা তীর চিহ্ন বসে আরেকটা আপনার হচ্ছে আইভি অথবা ডিভি কিছু একটা যুক্ত হতো। ইন দ্যাট কেস এই পিয়ারসন কোরিলেশনটা টোটালি ডিপেন্ড করছে আমার হাইপোথিসিসের উপরে। তাহলে দেখেন অবজেক্টিভস, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, হাইপোথিসিস, এই যে অ্যানালাইসিস, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সিকোয়েন্স একটার সাথে একটা সুতোর সাথে বাঁধা। এই সুতোতে এক জায়গাতে গিট করলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এখন আফটার দ্যাট আমরা তো হাইপোথিসিস নিয়ে কারো কোনো প্রবলেম, আমরা মূলত এইটুকু হাইপোথিসিস নিয়েই এখন আলোচনা করব। এখন আসলে ইন ডিটেল আমরা যাব না, বাট আপনার হচ্ছে ইন ডিটেল আসলে এখন এই রিসার্চের জন্য প্রয়োজন হবে না। সো এই হাইপোথিসিস নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। হাইপোথিসিস মিনিংটা কি? হাইপোথিসিস মানে হচ্ছে মূলত রিসার্চের শুরুতে হাইপ করা বা আপনার হচ্ছে কল্পনা করা বা একটা রেজাল্টকে প্রেডিকশন করা। অর্থাৎ আপনি যখন একটা রিসার্চ করবেন, যত পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক, একটা প্রেডিকশন আপনাকে করতে হবে। এই যে আপনি একটা প্রেডিকশন করলেন, সেই প্রেডিকশনের যে রেজাল্ট কি হতে পারে, এটাকে আপনার কল্পনা করাটা হচ্ছে মূলত হাইপোথিসিস। এখন হাইপোথিসিসটা আপনার হচ্ছে আহ, বেশ অনেকগুলো ক্যাটাগরিতেই হয়ে থাকে। আচ্ছা, আমি একটু স্লাইড ডাউনলোড দিয়েছিলাম, একটা সেকেন্ড। সেকেন্ড। সমস্যা নেই, এখান থেকে দেখলে হবে, সমস্যা নেই। Hypothesis is considered as an intelligent guess or prediction, অর্থাৎ একটা ইন্টেলিজেন্স গেস অর প্রেডিকশনকে বোঝাচ্ছে হাইপোথিসিস মানে, দ্যাট গিভস ডিরেকশনাল টু দ্য রিসার্চার টু আনসার দ্য রিসার্চ কোশ্চেন। অর্থাৎ এই হাইপোথিসিস আমাকে ডিরেকশন দেয়, একটা রাস্তা দেখায়, একটা রিসার্চারকে রাস্তা দেখায় প্রেডিকশন করার জন্য। ইন বেসিক্যালি আপনি চিন্তা করেন
আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তার ২ দিকে এরকম করে একটা আ ইয়ে হয়ে গেছে, ডিভাইডেশন হয়ে গেছে। ওয়াই এর মতো আপনি যদি আ এভাবে যদি চিন্তা করেন যে ওয়াই এর মতো, হ্যাঁ? এই ওয়াই এর মতো যদি চিন্তা করেন, এই যে এই 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 রাস্তা দিয়ে ধরেন আপনি আসছেন। এই রাস্তা দিয়ে আসার পরে এখন এদিকেও যাওয়া যাবে, এদিকেও যাওয়া যাবে। এখন আমি কোন দিকে যাবো? যেকোনো একদিকে তো আমাকে যেতে হবে। এখন অবশ্যই আমাকে প্রেডিকশন করতে হবে। কিছু জিনিস দেখে, জেনে বুঝে প্রেডিকশন করতে হবে। ধরেন আমি যাবো হচ্ছে মেইন শহরে। তাহলে মেইন শহরে যে রাস্তা দিয়ে যাওয়া যাবে, সেই রাস্তা দিয়ে নিশ্চয়ই মানুষের আনাগোনা বেশি হবে। আমাকে কিছু জিনিস দেখতে হবে। সেই রাস্তা দিয়ে বেশি মানুষের আনাগোনা হবে। সেখানে ধরেন পরিষ্কার পরিচ্ছন্নতাও বেশি থাকার সম্ভাবনা আছে। ইন 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 বেটার আমি জানি যে একদিক দিয়ে গেলে আমি মেইন শহর পাবো, একদিক দিয়ে গেলে আমি জঙ্গল পাবো। সাপোজ যেটা জঙ্গলের রাস্তা স্বভাবগতভাবেই সেই রাস্তাটাতে মানুষের আনাগোনা কম থাকার কথা। বা আপনার হচ্ছে একটু একটু গাছপালা বেশি হওয়ার কথা। ইন দ্যাট কেস ধরেন আম রাস্তাটাও খুব একটা পরিষ্কার হওয়ার কথা না, স্বভাবগতভাবেই। তো একটা রিসার্চারকে এরকম বিভিন্ন জিনিসকে প্রেডিকশন করে, অ্যানালাইসিস করে, দেখে, এই যে সেকেন্ডারি ডেটা, গুগল স্কলার বিভিন্ন কিছু ঘেঁটে সেখান থেকে তথ্য উপাত্তর বিশ্লেষণ করে তাকেও একটা প্রেডিকশন করতে হয়। তাকেও একটা প্রেডিকশন করতে হয় যে আমি এদিক দিয়ে যাব নাকি এদিক দিয়ে যাব। এই জন্য বলছে যে আচ্ছা, এই জন্য বলছে যে ইন্টেলিজেন্স গেস। ইন্টেলিজেন্স গেস এই ইন্টেলিজেন্স শব্দটা ইউজ করার অর্থই হচ্ছে যে আমি আমার মন চাইলে আমি এদিকে চলে গেলাম। নো, তথ্য উপাত্তর বিশ্লেষণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়, যে কারণে এটা হচ্ছে এইটা ইন্টেলিজেন্স গেস নামে বলা হচ্ছে, অর প্রেডিকশন। আচ্ছা আমি প্রেডিক্ট করছি, আচ্ছা ঠিক আছে তাহলে এইটা হলে এটা হতে পারে, মনের ইচ্ছা মতো না। আমার কাছে যথেষ্ট প্রুফ এন্ড এভিডেন্স আছে, যথেষ্ট রিসার্চ পেপার আছে। Previously, so many researcher has been published on those topics, or previously has the huge number of research paper based on my um, IVs on DBs, whichever I have take for my research. যে কারণে আমি ওইটাকে খুব সহজেই সাইটেশন করতে পারবো। সহজে সাইটেশন করলে এখন দেখেন, আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করা উচিত যে ভাই তাহলে আমার কন্ট্রিবিউশনটা কোত্থেকে আসবে? আমি যদি সবকিছু অন্যজনের পেপার থেকে নেই, হ্যাঁ, অন্যজনের পেপার থেকে নিলে আপনার কন্ট্রিবিউশন আসবে বিকজ অফ ধরেন ২ টার মধ্যেকার কোনো একটা রিলেশনশিপ হয়তোবা ডিরেক্টলি ওই পেপারে নাই। ওইটা অন্য পেপারে আছে। কিন্তু ওইটার সাথে বিভিন্ন রিলেশনশিপ করে। কিন্তু সেটা নির্দিষ্ট কোনো আপনার ধরেন হচ্ছে আপনি আইফোন নিয়ে কাজ করতেছেন। আইফোনের পারচেজ ইন্টেনশন। এখন আইফোনের পারচেজ ইন্টেনশনের সাথে ধরেন কালারের জন্য আইফোন মানুষ কিনবে। এটা নিয়ে ধরেন আইফোন নিয়ে কোথাও কোনো আহ, আলোচনা হয়নি। কিন্তু কালারের সাথে কালারের উপরে বেস করে যে প্রোডাক্ট মানুষ কিনে, এটা মনে করেন যে বহুত জায়গায় বলা আছে। কালারের উপর ডিপেন্ড করে মেয়েরা শাড়ি কিনে, কালারের উপরে বেস করে ধরেন ছেলেরা স্যুট প্যান্ট কেনে, বিভিন্ন কিছু হতে পারে। কালারের উপরে বেস করে আলটিমেটলি প্রোডাক্ট পারচেস করা হয়। কিন্তু আইফোনের ক্ষেত্রে কালার নিয়ে ধরেন কোনো কিছু বলা হয়নি। তাহলে আলটিমেটলি ওই কালার নিয়ে যেহেতু আইফোনে কোনো কিছু বলা নাই, আমি কিন্তু অন্য ওই যে কালারের উপরে বেস করে পারচেজ ইন্টেনশন তৈরি হয়, সেটা কিন্তু আইফোনের এখানে আমি হচ্ছে নিউলি ইন্ট্রোডিউস করতে পারি। এটা একটা জিনিস। এছাড়াও যদি এরকম কোনো ভেরিয়েবল না থাকে, সেটাও কিন্তু এস্টাবলিশ করার জন্য টি টেস্ট বা এফ টেস্ট নামে একটা টেস্ট আছে। টি টেস্ট বা এফ টেস্ট,
এইটা আসলে খুব টি টেস্ট বা এফ টেস্ট এখন খুব কম করা হয়। বেশিরভাগই সাইটেশন দিয়ে এটাকে প্রুফ করা হয়। টি টেস্ট ও এফ টেস্ট। এটা এটা হচ্ছে এটাও একটা আহ, বলতে পারেন অ্যানালাইসিসের মতো। এটা যদি একান্তই আপনি কোনো একটা টপিক বা ইয়ের উপরে কাজ করতে চান, যেখানে হয়তো বা দেখা যাচ্ছে যে ওই লেভেলের সাইটেশনটা আপনি পাচ্ছেন না, সো দ্যাট যেটা হয় যে আপনি ওই হাইপোথিসিসকে এস্টাবলিশ করার জন্য আবার একটা সার্ভে করতে হয়। হাইপোথিস এটা কিন্তু ওইটা মেন রিসার্চ না। ওটা হচ্ছে হাইপোথিসিসকে এস্টাবলিশ করার জন্য আরেকটা সার্ভের মতো করতে হয়, সেটা আলাদা। ওইটা ইন কেস অফ সেকেন্ডারি ডেটাও যদি ওখানে অ্যাভেলেবেল থাকে, সেকেন্ডারি ডেটা থেকেও নেওয়া যায়। আবার একটা হচ্ছে আপনার কি বলবো এটাকে, একটা শর্ট সার্ভে বা টেস্ট, হাইপোথিসিস টেস্ট হিসাবে আপনি এটাকে সার্ভে করতে পারেন বা করতে হতে পারে, যদি ইফ ইউর রিসার্চ ইজ রিকোয়ার্ড, রিসার্চ যদি এটাকে রিকোয়ার্ড হয়ে যায় রিসার্চের জন্য, সেক্ষেত্রে। যাক, ওই প্রসঙ্গে আমরা এখন যাব না। আমরা জাস্ট এইটুকু জানবো যে হাইপোথিসিস মানেটা আসলে কি, হাইপোথিসিস কেন করা হয়। Hypotheses are defined as the formal statement of the tentative or expected prediction. Tentative or expected prediction মানে কি? টেন্টেটিভ or expectation accepted, অর্থাৎ আপনি দেখেন যে আমি একটু আগে ওই যে একজনের অ্যানালাইসিসে একটা সমস্যা হলো, আমি কিন্তু ওনাকে বললাম যে যে ধরনের রেজাল্ট আমরা আসলে আশা করছি, এক্সপেক্টেড, আমরা যে ধরনের রেজাল্ট এক্সপেক্ট করছি, আমি তো পজিটিভ রেজাল্ট আশা করছি, তাই না? এখন ধরেন যে হওয়ার পর তো সবাই এখানে নো 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 ওয়ান 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 দিয়ে গেছে, ওটা কি আমি এক্সপেক্ট করছি? আমি তো ওটা এক্সপেক্ট করছি না। তার মানে দেয়ার ইজ এ রং, মানে আমার কোশ্চেনের ভুল হয়েছে, না হলে আমার আম, বলাতে ভুল হয়েছে, আমার আমার যিনি রেসপন্স তিনি বুঝতে ভুল করেছেন, অথবা উনি আমার রেসপন্সই না। আমি চেয়েছিলাম যে যারা আইফোন ইউজ করে, ওনার আইফোন নাই, উনি ইউজ করে বাটন মোবাইল, ভুলবশত আমি ওনার থেকে ডেটা নিয়ে নিয়েছি, যে কারণে উনি উনি কারেক্ট ইনফরমেশন দেয় না। মানে ইচ্ছা মতো 1 2 3 4 বসায় দিয়ে দিচ্ছে। এই কারণে টেন্টেটিভ ফর্মাল স্টেটমেন্ট অফ দ্য টেন্টেটিভ অর এক্সপেক্টেড প্রেডিকশন অর explanation of the relationship between টু অর মোর ভেরিয়েবলস। ওই যে টু অর মোর ভেরিয়েবলস, অর্থাৎ দুইটা ভেরিয়েবল হলে, একটা হচ্ছে আইভি এবং ডিভি, বা মোর ভেরিয়েবল হতে পারে কমপ্লেক্স ইয়ের ক্ষেত্রে, কমপ্লেক্স হাইপোথিসিসের ক্ষেত্রে, ইন দ্য স্পেসিফাইড পপুলেশন। হ্যাঁ, মানে এক স্পেসিফিক পপুলেশনের মধ্যে এই এই আপনি হাইপোথিসিসটা ডিজাইন করতে পারবেন। তাহলে এইটা মূলত হাইপোথিসিসের একটা বেসিক আপনার হচ্ছে ডেফিনেশন বলতে পারেন। এছাড়াও হাইপোথিসিস নিয়ে অনেক ঋষি মনীষীদের ডেফিনেশন আছে, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। বাট এটা হচ্ছে বেসিক বোঝার জন্য এইটা আর কি আমি পেলাম, ভালো হচ্ছে, ভালো ছিল এটা। এছাড়া ধরেন টাইপস অফ হাইপোথিসিস, এই যে সিম্পল আছে, কমপ্লেক্স আছে, এম্পিরিক্যাল আছে, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, লজিক্যাল, স্ট্যাটিস্টিক, এখানে কজালও আছে। কজালটা এখানে মনে হয় দেয় নাই, বাট কজাল হাইপোথিসিস নিয়ে মূলত আমরা পড়াশোনা করছি, বা আমাদের রিসার্চে কিন্তু কজাল হাইপোথিসিসটাই উঠে এসছে। ঠিক আছে, সো দ্যাট হাইপোথিসিস নিয়ে আপনাদের আম, বলেন কি অবস্থা, কতটুকু বুঝলেন? আমাদের মূলত এটুকু জানলেই না। কোনো কনফিউশন আপনাদের হাইপোথিসিস নিয়ে?
একটু জানাবেন হাইপোথিসিস নিয়ে কোনো কনফিউশন আছে কিনা আপনার? না আমি তো রিপোর্ট তৈরি করছি, তাহলে ওটা একবার একটু দেখতে পারেন। আপনার কথা আমি শুনতে পাইনি। মেজবাজ ভাই একটু কাইন্ডলি লাউডলি বলেন। বললাম আমার সাউন্ডটি মনে হয় কম আছে, দাঁড়ান একটু বাড়াই। হ্যাঁ বলেন। হ্যালো। জি হ্যালো ভাই, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, লাউড অ্যান্ড ক্লিয়ার। বললাম আমি তো একটা তৈরি করে ফেলেছি, চাইলে ওটা একবার দেখতে পারেন ওটা হয়েছে কিনা। কি তৈরি করেছেন, হাইপোথিসিস? জি জি, ওই রিসার্চ রিপোর্টের মধ্যে। আচ্ছা আচ্ছা। আহ, হ্যাঁ আপনার হাইপোথিসিস গুলো একটু আমাদেরকে শো করেন, আমাদের দেখি তাহলে। দেখি এটা কিভাবে তৈরি করেছেন। জি ভাই, দিচ্ছি দিচ্ছি। আপনাদের এমনিতে কি কোনো কনফিউশন আছে হাইপোথিসিস নিয়ে? হুম। ওষুধ খেয়েছো? মেডিসিন খেয়েছো? কেন? হোয়াটসঅ্যাপে দিয়েছি ভাই। আচ্ছা। সেকেন্ড। Identify the relationship between purchase quality and brand loyalty. There is a relationship between purchase quality and brand quality. হ্যাঁ ঠিক আছে তো। This is H2 কেন? H1 এটা 2 সিরিয়ালের জন্য আর কি, এইচ ওয়ান আর কি প্রথম হাইপোথিসিস এর জন্য, দেন সেকেন্ডটাতে এইচ টু ওয়ান এইভাবে করেছে না, এটা এটা আর এই কি। আমি এই ছোট দুইটার মিনিং কি? এই যে এখানে একটা ছোট দুই দিয়েছেন, এইটার মিনিংটা কি? আমি তো বুঝলাম আর কি এইচ ভাই, ওয়ান। আর কি যে রিসার্চ রিপোর্টটা দেখে করছিলাম আর কি, ও এভাবে করছে অনেকটা, এর জন্য দুই দিয়েছে। না না, ওখানে আছে হচ্ছে যে এইভাবে, এই 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 একটা একটু নিচে হয়, এই একটা একটু নিচে হয়, এইটাই হয়তো বা আপনি দেখেছেন। H1, আহ এই যে এইটা হচ্ছে দুইটা এই জায়গাতে লেখা, H2 আর হচ্ছে H3, এই যে সেম, এটাই হয়তো আপনি দেখেছেন। হ্যাঁ, নিশ্চয়ই এইভাবে হবে। আর হ্যাঁ ঠিক আছে, হাইপোথিসিস ঠিক আছে। সো আমরা দেখলাম হাইপোথিসিস ডেভেলপমেন্ট বা হাইপোথিসিস কাকে বলে। এখন আপনাদের যদি হাইপোথিসিস নিয়ে কোনো কোশ্চেন না থাকে বা হাইপোথিসিস সম্পর্কে যদি আপনার জিনিসগুলো ক্লিয়ার থাকেন, তাহলে আমরা একটু পোস্টার প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। সো হাইপোথিসিস কি আপনারা ক্লিয়ার? আমাকে একটু কনফার্মেশন করলে আমি পোস্টারটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আচ্ছা। জি ভাই। আহ, ঠিক আছে, আমরা তাহলে একটু পোস্টার প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করি। দেখেন, আপনাদের একটা প্রেজেন্টেশন হওয়ার কথা এখন।
প্রেজেন্টেশনটা আমরা যেভাবে অ্যারেঞ্জ করছি সেটা হচ্ছে গতকালকে রাতে, যদিও অনেক অনেক রাতে আপনাদেরকে একটা ছবির মতো যে জেপিজি ফরম্যাটে আমি শেয়ার করেছি। আপনারা যদি এটা একটু অন করেন তাহলে দেখবেন এখানে এরকম একটা ইয়ে পাবেন আপনি, লেখা পাবেন পোস্টার প্রেজেন্টেশন কভারেজ টপিক। আর পোস্টারের মধ্যে কি কোন কোন বিষয়গুলো কভার করবেন সেটা এখানে দেওয়া আছে। উপরে থাকবে টাইটেল, তারপরে থাকবে ইন্ট্রোডাকশন, ইন শর্ট অবজেক্টিভস গুলো দিবেন, হাইপোথিসিস অর রিলেশনশিপ উইথ ভেরিয়েবল, অর্থাৎ পুরো হাইপোথিসিসটা না দিয়ে ওই যে হাইপোথিসিসের রিলেশনশিপ, সেই রিলেশনশিপটাকে আপনি স্টাবলিশ করেন, সেই রিলেশনশিপটাকে একটু শর্টে দেখান। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অবশ্যই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা থাকতে হবে, প্রত্যেকেরই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা থাকতে হবে। ম্যাথোডোলজি, অর্থাৎ আপনার স্যাম্পল সাইজ, পপুলেশন, আপনার ডেটা কালেকশন প্রসিডিউর, হ্যাঁ, এইগুলো শর্ট ব্রিফ আলোচনা করতে হবে, শর্টলি, একদম শর্ট। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে ফাইন্ডিংস অ্যান্ড রেজাল্টটা আপনাকে শো করতে হবে। রিকমেন্ডেশন যেগুলো দিয়েছেন সেটা সেটা শো করতে হবে, এবং কনক্লুশন ড্র করতে হবে। এই মূলত এই টপিকগুলো আপনাকে কভার করতেই হবে একটা পোস্টারের মধ্যে। এই টপিকগুলো আপনাকে কভার করতে হবে। আর একটা গাইডলাইন্স তৈরি করা হয়েছে। এখানে যদিও হয়তো দু একটা টপিক মিস থাকতেও পারে, আর যতটুকু আমার কাছে মনে হয়েছে আমি এখানে লেখার চেষ্টা করেছি। পোস্টার সাইজটা হচ্ছে আপনার অবশ্যই ল্যান্ডস্কেপে করবেন, অর্থাৎ ভার্টিক্যাল না, হ্যাঁ, ল্যান্ডস্কেপ হচ্ছে যেটা হচ্ছে আমরা বলি যে এই সামনের দিকে থেকে বেশি উষার, লম্বা থেকে কম উষার। তো আমরা এটা বলছি মিনিমাম 24 ইঞ্চি গুণন বা মাল্টিপ্লাই বাই 36 ইঞ্চ। হ্যাঁ, তাহলে 24 ইঞ্চ মাল্টিপ্লাই 36 ইঞ্চ অর অ্যাবভ, অর্থাৎ মিনিমাম এইটা হতে হবে। আপনার কেউ যদি এর অ্যাবভ করতে চান করতে পারেন, সমস্যা নেই, বাট মিনিমাম এই সাইজটা থাকতে হবে। এবং পোস্টারের পেপার গুলো সাধারণত সাধারণত এই সাইজের মিনিমাম হয়ে থাকে। সো এই পেপার পেতে কারো সমস্যা হবে না বলে আশা করছি। Uh, position the title and authors at the top of the poster, অর্থাৎ আপনার একটা পোস্টার যখন আপনি তৈরি করবেন, এই একদম মিডিলের দিকে, একদম মিডিলে, ধরেন একদম মিডিলে আপনার টাইটেলটা থাকতে হবে, একদম মিডিলে আপনার টাইটেল থাকতে হবে। হ্যাঁ, টাইটেলটা আপনি লিখলেন। এখন এই যে এখানে তো আমরা হচ্ছে কি লিখলাম, টাইটেল। আর অথার্স, অথার্স কে এখানে? অথার্স হচ্ছে আপনি, আপনার নেম, আইডি এখানে লিখে দেবেন। বা ধরেন এই পাশে লিখলেন হচ্ছে নেম, পাশে লিখলেন আইডি। ঠিক আছে, বেটার হয় দুইটা দুই দিকে না দিয়ে আপনার একদিকে দেন, এটাই বেটার হয়। হ্যাঁ, এভাবে না দিয়ে এদিকেই এক সাইডে, যে কোনো একটা সাইডে অথার্স নেমটা দিয়ে দেবেন। কালার, কালারের ক্ষেত্রে বলা হচ্ছে মার্কার অর হাইলাইটস পয়েন্টস উইথ কালার। মানে আপনার হচ্ছে মার্কার ইউজ করতে পারেন, বা ধরেন হচ্ছে সাইন পেন আছে, সাইন পেন গুলো ইউজ করতে পারেন। পয়েন্ট গুলোকে হাইলাইট করতে বলা হচ্ছে কালার দিয়ে, কালার ইউজ করতে ম্যাক্সিমাম পাঁচটা কালার আপনি ইউজ করবেন। লাইট ফ্রিজিং 5 কালার্স, এর বেশি আসলে ইউজ করলে আবার বেশি কালারি মনে হয়। এনিওয়েজ, সেটা আসলে যেন সুন্দর দেখায়, স্মার্ট দেখায়, খুব বেশি যেন আর কি একটা থাকে না যেটা চোখে লাগে, ওরকম না ইউজ করে আই ফ্রিজিংটা ইউজ করবে। আচ্ছা, তারপর হচ্ছে স্যাম্পল পোস্টার সাইজ ইনক্লুডেড, আচ্ছা এটা included হবে না। এনিওয়েজ, arrange the body of the poster in
2, 3 আর 4 কলাম। আচ্ছা, এটার অর্থ হচ্ছে ধরেন এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এটা ভাগ করে নিতে হয়। ভাগ করে নিয়ে কিভাবে করতে হয়, এই যে ধরেন আমরা এইভাবে প্রস্তুতটা যদি সাজাই, হ্যাঁ, ধরেন যে এইভাবে আমরা হচ্ছে এইভাবে কিন্তু আবার পোস্টারের মধ্যে আঁকাআঁকি করেন না, এটা এটা আপনার মেমোরিতে থাকতে হয়। হ্যাঁ, কিরকম দেখেন, হচ্ছে একটা পোর্শনে আমি হচ্ছে মনে মনে যখন ভাগ করে নিয়েছি, তখন এই জায়গাতে তো আমি টাইটেল লিখবো, টাইটেল, টাইটেল নেম, এই জায়গাতে ধরেন নেম আইডি লিখলাম, নেম আইডি। আর এই পয়েন্ট গুলোতে আমি তখন হচ্ছে ডিভাইডেশন করবো যে আমি কি কি দিব এর মধ্যে। কারণ এই পার্টটুকুতে আমরা ইন্ট্রোডাকশন কভার করব, এইটুকুর জন্য আমরা ইন্ট্রোডাকশন বরাদ্দ। ইন্ট্রোডাকশনের জন্য ছোট জায়গা লাগবে, তার মানে এইটুকু জায়গাতে আমার ধরেন হয়ে গেল। এই জায়গাগুলোতে আমরা হচ্ছে ইয়ে ইউজ করবো, ধরেন অবজেক্টিভস, অবজেক্টিভস ইউজ করলাম। অবজেক্টিভ ধরেন যে এই তিনটা অবজেক্টিভ, অবজেক্টিভ ধরেন এখানে একটু আমার জায়গা লাগবে, এখানে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইউজ করব, এটার জন্য ধরেন আমরা জায়গা লাগবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তাহলে এখন আমাদের বিগ টপিক আর কি কি থাকবে, হাইপোথিসিস, ম্যাথোডোলজি। ম্যাথোডোলজিতে আমি কি করব, ম্যাথোডোলজিতে এই জায়গাতে ধরেন হচ্ছে শর্ট ফর্মে, শর্ট ফর্মে লিখবো কতজন স্যাম্পল সাইজ, কারা পপুলেশন, কি টেকনিক অবলম্বন করছে, শুধু নেম গুলো লিখবো। এরপরে আমরা রেজাল্টের জন্য একটু বড় জায়গা রাখবো, রেজাল্ট আমরা শো করবো, রেজাল্ট। এরপরে কি করব, এরপরে আমাদের কি একটা কি আছে, রেজাল্টের পরে হচ্ছে, আচ্ছা, রেজাল্টের পরে আমরা এদিকে হচ্ছে ফাইন্ডিংস গুলো লিখবো, যে ইনসিস্ট গুলো আমরা পেয়েছি, ওই বড় মানে আর কি লেখা না, যেগুলো হচ্ছে আমরা একদম মেইন যে টপিকটা, মেইন যে পয়েন্টটা, সেই পয়েন্ট গুলো আমরা লিখবো, একদম মেইন জিনিসটা। এরপর একটা জিনিস কি লিখবো আমরা, কনক্লুশন। কনক্লুশনটাও একদম শর্টলি লিখবো, 1 লাইন বা 2 লাইন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। হ্যাঁ, তাছাড়াও দেখেন আমার এখানে আর একটু জায়গা হয়তো বা ফাঁকা থাকতে পারে, নাও পারে, এটা তো আসলে আমি একটা প্রেডিকশন করলাম, এটা আপনি যখন পড়তে চাবেন তখন বুঝতে পারবেন। তো এইভাবে একটা একটা কল্পনা করে নিতে হবে, এটা টিউশনে ডিভাইড করতে হবে। এটা আপনি যদি চান তাহলে হালকা পেন্সিলের মার্জিন করেও আপনি এই ডিভাইডেশনটা করে নিতে পারেন, যদি আপনি দেখেন যে আপনি হয়তো মনে মনে কোনোভাবে করতে পারছেন না। কিন্তু এটা সবচেয়ে বেটার হয় আপনি কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করবেন, আপনার মাথার মধ্যে এটা একটা প্ল্যান করে নেবেন। প্ল্যান করে নিলে তখন ওইটা ওই অনুযায়ী, যে আমি এইটুকুর বেশি যাওয়া যাবে না, আমার এইদিকে এই জায়গাটুকু লাগবে, আর বড় বড় টপিক গুলো আগে কাভার করার, যে আমি হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কোথায় বসাবো, আমি হচ্ছে আপনার রেজাল্টটা কোথায় বসাবো, এগুলো তো বড় টপিক, পজিটিভটা কোথায় বসাবো। হ্যাঁ, তবে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, সিরিয়ালটা যেন মেনটেন থাকে, সিরিয়ালটা যেন মেনটেন থাকে। আপনি এইখানে দিলেন কনক্লুশন আর এইখানে দিলেন ইন্ট্রোডাকশন, এটা কিন্তু মিলবে না। আমার কথা বুঝতে পারছেন তো, না? আপনার এটা একটা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিরিয়াল আছে, যেভাবে জিনিসটা সিরিয়াল ওয়াইজ লেখা আছে, এই এই গাইডলাইনটা একটু ফলো করবেন, তাহলে সিরিয়াল ওয়াইজ দেখবেন, সিরিয়াল, সিরিয়াল মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি এই জায়গাতে কনক্লুশন, তারপরে ফাইন্ডিংস, তারপরে ধরেন আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন দিলেন, এটা কিন্তু হবে না। আপনাকে ওই ইন্ট্রোডাকশন, আপনাকে ওই আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, হাইপোথিসিস, এইভাবেই কিন্তু যেতে হবে, যেন যে জিনিসটা বোঝা যায় যে তারপরে কি আসছে। হ্যাঁ, শুধু আপনি বুঝলে হবে না, এবার অডিয়েন্সকে কিন্তু বুঝতে হবে, কেমন? আচ্ছা, তো এখন আমরা পরবর্তী টপিকে আসি। উম, এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে, কনসিস্ট মোস্টলি অফ ভিজুয়াল, গ্রাফ, ইমেজ, ফিগার, ইটিসি। মানে ধর আপনি হচ্ছে আপনার একটা প্রত্যেকের রিসার্চে দেখবেন মেল ফিমেলের একটা হিসাব আছে, মেল ফিমেল। এখন এই মেল ফিমেল বা অকুপেশন, বা ধরেন হচ্ছে আপনার অন্যান্য যে জিনিসগুলো আছে, এই যে চার্ট, এই চার্টটা অনেক বড় না, অনেক বড় একটা চার্ট।
ওই চার্টটাকে সুন্দর করে কনসাইজ করে আপনার হচ্ছে গ্রাফিক্যালি কিন্তু ইনফোগ্রাফিক ভাবে সেভ করা যায়, ইমেজটাকে প্রিন্ট করা যায়। যেমন ধরেন যে এরকম একটা চার্ট আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এরকম একটা চার্ট আপনি ইউজ করতে পারেন, কত পার্সেন্ট 5% দিয়ে দিলেন, এত পার্সেন্ট মেল, এত পার্সেন্ট ফিমেল, এটা একটা ইউজ করা যায়। এছাড়া ধরেন হচ্ছে একটা বার চার্ট ইউজ করা যায়, যে এটা হয়তো ফিমেল, এটা মেল। হ্যাঁ, এরকম বিভিন্ন ইনফোগ্রাফিক আপনি হচ্ছে টুলস, ইমেজেস ইউজ করতে পারেন, ফিগার ইউজ করতে পারেন। ঠিক আছে? অবশ্যই আপনার হচ্ছে যখন এগুলো ইউজ করবেন তখন খেয়াল রাখবেন জিনিসটা যেন অন্তত আপনার অডিয়েন্স পর্যন্ত যেন বুঝতে পারে, ওনাদের পর্যন্ত যেন ভিজিবল হয় জিনিসটা। হ্যাঁ, একদম ছোট না, আবার খুব বেশি বড় না যেটা অসামঞ্জস্য মনে হয়। Okay, those usually appear in the tiny font on the bottom right of the poster. আচ্ছা, মূলত হচ্ছে এখানে ইনটেক্স রেফারেন্সের বিষয়ে বলা হচ্ছে যে আপনি ধরেন হচ্ছে যখন ইয়েটা লিখবেন, সাপোজ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ওই যে পয়েন্টটা লিখবেন, বা ধরেন হচ্ছে আপনার হাইপোথিসিস লিখবেন, আপনার ওখানে তো হচ্ছে ইনটেক্স রেফারেন্স দিতে হয়, তাই না? ইনটেক্স রেফারেন্সটা আপনি ওখানে অ্যাড করবেন ছোটভাবে, ছোট, টাইনি, ছোট, অর্থাৎ আপনার হচ্ছে যতটুকু যতটুকু ফন্ট দিয়ে লিখলে আপনার লেখাটা বোঝা যায়, ওই ফন্ট দিয়ে লিখতে হবে। আপনি অবশ্যই হাতে লিখবেন বা প্রিন্ট প্রিন্ট করে দিলেও দিতে পারেন, সমস্যা নাই। বাট দ্য থিং ইজ যে আপনার ওইটা যেন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে তোমার এটা ইনটেক্স রেফারেন্স করে, আপনি যেন বলতে পারেন যে হ্যাঁ আমার এই যে এখানে অ্যাটাচ করা আছে, বাট ইনটেক্স রেফারেন্সটা একটু ছোট ভাবে অ্যাটাচ করা। হ্যাঁ, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যেখানে ইনটেক্স রেফারেন্স ইউজ করার কথা সেখানে অবশ্যই করতে হবে। যেমন ধরেন ইন্ট্রোডাকশনে থাকতে পারে, যেমন ধরেন আপনার হাইপোথিসিস থাকতে পারে, যেমন ধরেন হচ্ছে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে থাকতে পারে, ম্যাথোডোলজির মধ্যে আপনার থাকা, ম্যাথোডোলজির প্রয়োজন হবে না, ক্যালকুলেশনে থাকতে পারে। এই সমস্ত জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হবে, কেমন? আচ্ছা, ওকে। দেন স্টুডেন্টস আর এনকারেজ টু দ্য পেপার হ্যান্ড ওয়ার্ক। আচ্ছা, আপনাদেরকে এনকারেজ করা যাচ্ছে যে আপনারা পেপার দিয়ে হ্যান্ডক্রাফটের মাধ্যমে যদি করতে পারেন, এটা খুব ভালো হয়, খুব গুড লুকিং দেখায়, খুব সুন্দর দেখায়। এছাড়া ম্যাক্সিমাম ওয়ার্ড কাউন্ট অফ দ্য পোস্টার 150, 150 হিউজ, 150 হিউজ উইদাউট টাইটেল নেম। টাইটেল নেম ছাড়া একটা পোস্টারের মধ্যে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে থাকাটাই শ্রেয়। 150 ওয়ার্ডের উপরে গেলে তখন জিনিসটা ঘিজিবিজি দেখায়, ভালো লাগে না। সবকিছু মিলে 150টা হিউজ ওয়ার্ড, আপনি এই ওয়ার্ডটাই এনাফ। এর উপরে গেলে আপনার এটা কিন্তু ভালো দেখাবে না, এবং এই ক্ষেত্রে আপনি ডিমার্কিংও হতে পারে, এদিকে একটু খেয়াল রাখবেন। ইউজ বোল্ডস rather than the large block of the text. আচ্ছা, ইউ ইউজড বুলেটস রাদার দেন দ্য লার্জ। আচ্ছা, মূলত এটার মিনিংটা হচ্ছে আপনার এইভাবে এই জিনিসটা দেওয়া হয়েছে যে যে মেইন যে পয়েন্ট গুলো, অর্থাৎ ধরেন হচ্ছে এই যে যখন লিখবেন ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনটা আপনি একটু বোল্ড করেন, প্রয়োজন এখানে কালার ইউজ করেন। অবজেক্টিভস যখন লিখবেন, অবজেক্টিভস যখন লিখলেন তখন এটাতে একটু কালার ইউজ করেন বা এটা বোল্ড করেন, তাহলে মেইন টপিক গুলো বোল্ড থাকবে। আবার যখন অবজেক্টিভস এর ভেতরে পয়েন্ট গুলো লিখবেন তখন এরকম এই টাইপের যে হচ্ছে কি বলবো, হেডিং পয়েন্ট, এটা ইউজ করতে পারেন, 1 2 3 ইউজ করতে পারেন। এই জিনিসগুলো মেনটেন করবেন। আপনি জাস্ট রচনার মতো করে লিখে গেলে কিন্তু জিনিসটা ভালো দেখাবে না, সুন্দর দেখাবে না। ওই পয়েন্ট অনুযায়ী আপনাকে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, ব্রিফ ডিসকাস এনি সারপ্রাইজিং রেজাল্ট। হ্যাঁ, ওই যেটা বলছিলাম যে রেজাল্টের ক্ষেত্রে সারপ্রাইজিং কোনো রেজাল্ট থাকলে, মেইন কোনো রেজাল্ট থাকলে সেটা আপনি ডিসকাস করতে পারেন। আপনার হচ্ছে রিসার্চের যে ডিজাইন, সার্ভে, বা আপনার হচ্ছে
যদি কোনো ফোকাস গ্রুপ করে থাকেন, যদিও ফোকাস গ্রুপ আমরা করি নাই, বা ধরেন হচ্ছে আপনার সার্ভে যে স্টাইল, সার্ভেটা কিসে করছে, গুগল ফর্মে কিনা, বা ধরেন হচ্ছে আপনার এক্ষেত্রে কি ধরনের রিসার্চ টেকনিক অবলম্বন করছেন, বা আপনার স্যাম্পল সাইজ কত ছিল, ডেটা কালেকশনের প্রসিডিউর কি ছিল, এই ধরনের কোন সফটওয়্যার ইউজ করছেন অ্যানালাইসিস এর ক্ষেত্রে, এগুলো কিন্তু মেথোডোলজির মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। তো এই গাইডলাইন গুলোর পরে আরেকটা দেখেন নিচে প্যারাগ্রাফ আকারে লেখা আছে, এখানে বলা হচ্ছে স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু ব্রিং আ পোস্টার রেডি ফর দেয়ার পোস্টার প্রেজেন্টেশন ফ্রম হোম। বাসা থেকে এই পোস্টারটা তৈরি করে নিয়ে আসার কথা বলা যাচ্ছে। হ্যাঁ, ফ্রম হোম, বাসা থেকে এই পোস্টারটা তৈরি করে নিয়ে আসবেন, চেষ্টা করবেন যে ইউনিভার্সিটিতে সে যেন না করতে হয়। আচ্ছা, আফটার মেকিং দ্য পোস্টার টেক অ্যান এইচডি কোয়ালিটি পিকচার, অর্থাৎ এই পোস্টারটা বানানোর পরে আপনাদের একটা এইচডি ফটো তুলতে হবে। পোস্টারের একটা এইচডি ফটো, এইচডি কোয়ালিটির ফটো বলছে এই কারণে যে while photographing, one must ensure that every written or work in beautifully, অর্থাৎ আপনি যখন ছবিটা তুলবেন, তোলার পরে যেন প্রত্যেকটা কাজ পরিষ্কার ভাবে আপনার ছবিতে দেখা যায়, এই জন্য এইচডি কোয়ালিটির কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, everyone has to share HD quality picture with us before the presentation start. আপনাদের এই প্রেজেন্টেশন স্টার্টের আগে এই ছবিটা শেয়ার করতে হবে। During the presentation, the poster made on site will be the visible on the screen and the HD quality image will be visible on the other side. অর্থাৎ আপনার পোস্টার থাকবে এক পাশে, আপনি থাকবেন স্ক্রিনে, আপনার এইচডি কোয়ালিটির ছবিটা ভিজিবল হবে। হুম, ম্যাক্সিমাম টাইম ফর ইচ উইল বি 3 to 5 মিনিটস, অর্থাৎ প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনি 3 থেকে 5 মিনিটের সময় পাবেন। অর্থাৎ আপনি যদি কল্পনা করেন এইরকম একটা রুম বা সাইটে আপনি দাঁড়ায় আছেন, এই জায়গাতে আপনারা হচ্ছে মার্কেটিং ল্যাবে খুব সম্ভবত এটা হবে, এরকম একটা স্ক্রিন থাকবে। হ্যাঁ, এরকম একটা স্ক্রিন থাকবে। তো এই স্ক্রিনের মধ্যে আপনার এটা ভিজিবল হবে, আপনি ধরেন এই জায়গাতে দাঁড়ায় আছেন, আর এই সাইডে আমরা চেষ্টা করব আপনার যে হ্যান্ডক্রাফট পিকচার বা হ্যান্ডক্রাফট যেটা আপনি তৈরি করেছেন, সেটা যেন এখানে আপনার হচ্ছে রাখা যায়। অর্থাৎ আপনি মূলত এই দুইটাই আপনি আপনার সামনে থাকবে, যেন জিনিসটা খুব লুক্রেটিভ দেখায় বা ভালো দেখায়। যারা হয়তো বা আহ, দূর থেকে অডিয়েন্স জুম করতে চাইবে, তারা যেন এই স্ক্রিন থেকে জুম করতে পারে। অর্থাৎ আমরা ম্যানুয়ালি এবং ডিজিটালি দুটোকেই আমরা ইউজ করব। কেমন, এই কারণে মূলত আপনাদের এই এইচডি কোয়ালিটির পিকচারটা ক্যাপচার করতে হবে। এখন এইচডি কোয়ালিটির পিকচার ক্যাপচার করে হোয়াটসঅ্যাপে দিলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা এটা হচ্ছে ওই ফুল সাইজটা আপনাদের, এটা গুগল ফাইল করা যেতে পারে, গুগল ড্রাইভ করা যেতে পারে। সেখানে দেখি আমি একটা গুগল ড্রাইভ করে আপনাদেরকে ওপেন সোর্স লিঙ্ক দিয়ে দেবো, ওর মধ্যে আপনি যদি আপডেট করে দেন বা আপলোড করে দেন, তাহলে ওখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। হ্যাঁ, তো এই ছিল আসলে মূলত পোস্টার প্রেজেন্টেশন রিলেটেড গাইডলাইন। তো এই বিষয়গুলো মূলত আপনাকে কভার করতে হবে ইন দ্য পোস্টার প্রেজেন্টেশন। আপনাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটার জন্য বানাতে হবে না। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদেরকে শো করতে হবে না, এইটাই আপনাদের পাওয়ার পয়েন্টের ডিজিটালি শো হবে, এটা দিয়ে আপনি প্রেজেন্টেশন দিবেন। বাট মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যেমন গ্রাফিক্যাল ডিজাইন গুলো কিন্তু এটা কিন্তু চাইলে আপনার কম্পিউটার দিয়ে করে নিতে পারেন, করে নিয়ে প্রিন্ট করে অ্যাটাচ করতে পারেন, অথবা চাইলে আপনি হাতে ড্রয়িং করতে পারেন। দুটোর ক্ষেত্রেই করতে পারেন, সমস্যা নেই। এখন ধরুন ড্রয়িং অনেকের কেমন আমি তো তা জানি না, বাট যেন অন্তত জিনিসটা লুকিং গর্জিয়াস থাকে, একটা স্মার্টনেস থাকে অন্তত আপনার কাজের মধ্যে। দেখা যাচ্ছে যে আপনার অনেক যেমন আমার নিজের হাতের লেখায় খুব একটা যে একদম কিউটেস্ট বিউটেস্ট না। তো আর যদি দেখেন যে হাতে লিখতে গেলে জিনিসটা খুব একটা ভালো দেখাচ্ছে না,
হ্যাঁ, তো ইন দ্যাট কেস আপনি প্রয়োজনে প্রিন্টিং ইউজ করেন, প্রিন্ট করে ওটাকে অ্যাটাচ করেন। আর যদি দেখেন যে না আপনার হাতের লেখা সুন্দর, দেখতে ভালো লাগছে, তাহলে হ্যান্ড রিটেন করেন। হ্যান্ড রিটেন গুলো আরো বেশি গর্জিয়াস লাগে। তো ইটস ডিপেন্ডস অন ইউর সাইট, আপনি কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবেন, কিভাবে জিনিসটাকে সেট আপ করবেন। তবে এই ছিল মূলত বেসিক কিছু গাইডলাইনস যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একটু আপনাকে আমাদের প্রিভিয়াসলি কিছু পোস্টার প্রেজেন্টেশনের কিছু নমুনা দেখাচ্ছে আর কি। এটা দেখার প্রয়োজন আছে এই কারণে যে এইভাবে এর আগেও কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। দ্যাট ওয়াজ ভেরি ভেরি গর্জিয়াস এবং এটা দেখতে খুবই খুবই চমৎকার লাগে। আপনারা দেখেন এই যে এই যে দেখছেন, তো এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু হ্যান্ডক্রাফটস এর ওয়ার্কও দেখা যাচ্ছে এবং যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম এই জিনিসগুলো কিন্তু এই সমস্ত পোস্টারের মধ্যে দেখা যাচ্ছে। কেমন? সো সো এই জায়গাটা দেখেন। হ্যাঁ, ককশিট ইউজ করা যাবে? ককশিট ককশিট ককশিটটা ইউজ করলে আপনি পুরাই তুলতে পারবেন, সমস্যা নাই। বাট ককশিটের উপরে ভাইয়া কাগজটা বসায় দিলে একটু হার্ড হয়ে মানে একটু শক্ত হয়ে যাবে, যেমন এটা পেঁচাই যাচ্ছে বা ইয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউজ করতে পারেন, সমস্যা নাই। উই হ্যাভ নো প্রবলেম, আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা। সো একটা জিনিস, আচ্ছা, এই জায়গাতে আপনাদেরকে একটা অ্যানাউন্স করছি আর কি, এটা অন বিহাফ অফ স্যার অ্যানাউন্স করছি যে আপনাদের ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, এখানে একটা প্রাইজিং এর ইস্যু আছে। আমরা একটা প্রাইজিং এর ইস্যু রাখছি এই কারণে যে আপনারা কষ্ট করবেন, আপনাদের কষ্টটা যেন সাকসেসফুল হয়। পূর্ণাঙ্গ মাত্রা দেওয়ার জন্য ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্রাইজ আমরা নির্ধারণ করেছি। ইন বেসিক্যালি 500 ফর দ্য থার্ড প্রাইজ, 1000 for the second prize, 100 and 500, 1500 is first prize. তো আপনারা যারা এই এই ক্লাস থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবেন ফর বিং পোস্টার প্রেজেন্টেশন, নট অনলি পোস্টার মেকিং বাট অলসো আপনার সব বিষয়গুলো নিয়ে, অর্থাৎ আপনার পোস্টার বানানো থেকে শুরু করে প্রেজেন্টেশন করা এবং আপনাকে কোশ্চেন করলে কোশ্চেনের অ্যান্সার করা, এই সবগুলোর উপরে ভিত্তি করে একটা মার্কিং আপনার হচ্ছে তৈরি হবে। যে মার্কিংটা আপনার ইয়ের জন্য কাজে লাগবে, আই মিন আপনার প্রেজেন্টেশনের যে মার্ক থাকে সেই মার্ককেও আপনার সেমিস্টারে কাজে লাগবে। ইন বেসিক্যালি এই মার্কের উপরে বেস করে আমরা প্রাইজিংটাও নির্ধারণ করব। কেমন? সো আপনাদের কিন্তু এখানে একটা প্রাইজ ইস্যুর বিষয় আছে, কিন্তু এটাও আর্ন করতে পারেন, জিততে পারেন। কেমন? আচ্ছা, এছাড়াও আরো কিছুদিন আগে আমরা প্রেজেন্টেশন গাইডলাইন নামে এরকম একটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এইখানেও মোটামুটি বেসিক্যালি ওই জিনিসগুলোই দেওয়া ছিল। ওইখানে আসলে এইটা মূলত আসলে পাওয়ার পয়েন্টের গাইডলাইনটাই বেসিক্যালি দেওয়া হয়েছিল আর কি। সো পাওয়ার পয়েন্ট হিসাব না করে আপনি পোস্টারের হিসাবটা করবেন, কারণ পাওয়ার পয়েন্ট করতে হচ্ছে না আপনাদের। আরো একটা পিকচার শেয়ার করেছিলাম যেটা এইটা ছিল। আচ্ছা, এইটাও পাওয়ার পয়েন্টের হিসাবে। সো এটা এই দুইটা ছাড়া আপনারা এইটাই শুধু ফলো করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম, এটার হিসাবে আপনি করতে পারেন। এটার হিসাবে করেন, মানে এটা ডেডিকেটেডলি আপনাদের জন্যই আমি কালকে রাত থেকে তৈরি করেছি। তো একটা পোস্টারের মধ্যে এই জিনিসগুলো থাকলেই মোটামুটি এনাফ। বলেন, এর কোনো কনফিউশন কিনা, নাকি আমরা সেটা নিয়ে কথা বলি? আর কোনো কনফিউশন ফর দ্য পোস্টার প্রেজেন্টেশন or hypothesis, anything else?
আমি যদিও গতকালকে রাতে আপনাদের সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা শেয়ার করেছি, আপনারা হয়তো আহ, দেখতে পাচ্ছেন, শেয়ার করেছি অলরেডি। তো এটা হচ্ছে গাইডলাইন। এছাড়াও এগুলো আলাদাভাবে শেয়ার করা আছে। আচ্ছা, এই জায়গা থেকে একটু যদি দেখতে পারেন যে কি কি জিনিসগুলো অ্যাভয়েড করবেন বা কি জিনিস হচ্ছে অ্যাড করতে পারেন, এটা একটা শর্ট গাইডলাইন হিসেবে আপনারা নিতে পারেন। হ্যাঁ, ভাই একটা পোস্টার প্রেজেন্টেশনে যদি পিক দিতেন তাহলে একটু ভালো হতো, তাহলে ডিজাইন দেখে তাহলে একটু জেনারেট করতে পারতাম আরো হ্যাঁ, এই যে কিভাবে আমি অলরেডি কিন্তু গতকালকে শেয়ার করেছি, এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম, আইডিয়াস অফ পোস্টার প্রেজেন্টেশন। আপনি একটা ইউটিউবের লিংক দেখেন এখানে, এই জায়গাগুলোতে এখানে কিন্তু বেশ ভালো গাইডলাইন দেওয়া আছে, মডেল দেওয়া আছে। এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো পোস্টারের মডেল দেওয়া আছে। এই যে বেশ কিছু পোস্টারের মডেল দেওয়া আছে, কিভাবে তৈরি করেছে। যে আপনাদের এখান থেকে যে জিনিসটা যেরকম, যে এইটা তৈরি করেছে, এইগুলো করলে হয় কি, এটা তো হচ্ছে আপনার দেখতে সুন্দর লাগে। এই হ্যান্ডক্রাফটস এর কাজগুলো দেখতে চমৎকার লাগে, এবং এটা খুবই খুবই ক্রিয়েটিভিটি। এই ভিডিওটা সম্ভবত দেশের বাইরের। এগুলো আপনার হচ্ছে দেখতেও ভালো লাগে, এবং হচ্ছে এটা আপনার পোস্টারকে রিচ করে। বা এখানে কিন্তু লাইক ইন্ট্রোডাকশন বা আর কি ডেসক্রিপ্টের যে জিনিসটা ওই জিনিসটা কিন্তু না, এখানে জাস্ট মেইন পয়েন্টে জাস্ট তুলে ধরছে না, এটা আর তো কি আর রিসার্চ এসব ভিডিওতে। অনুযায়ী না নাই। না রিসার্চ নিয়ে না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। না, আপনি তো মেন পয়েন্টই তো লিখবেন। আপনি তো ইন ব্রিফ তো আপনাকে ওখানে লিখতে হবে না। যেমন ইন্ট্রোডাকশনের মেন পয়েন্টটা হয়তো আপনি লিখতে পারেন। পুরা ইন্ট্রোডাকশন তো আপনি ওখানে লেখার জায়গাই নাই। আপনি জাস্ট মেন পয়েন্টটা হয়তো লিখবেন, মেন ২-৩ পয়েন্ট লিখবেন। অবজেক্টিভস মেন পয়েন্ট গুলো লিখবেন। ব্রড অবজেক্টিভস এর ওখানে প্রয়োজন হবে না। হ্যাঁ, মেইন অবজেক্টিভস মানে সরি স্পেসিফিক অবজেক্টিভস। তারপর যেমন হচ্ছে হাইপোথিসিস পুরাটা কিন্তু আমি লিখতে বলিনি, বলেছি কি রিলেশনশিপটা লেখেন। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা শুধু ড্র করেন। আচ্ছা, হাইপোথিসিসের যে ইনটেক্স রেফারেন্সটা লিখতে বললেন নাকি, যার থেকে আমি কপি করছি ওইটা, নাকি কিভাবে ওই ইনটেক্সটা দিতে বললেন কার্ডটা? হ্যাঁ, যার থেকে আপনি সাইটেশন করছেন, এটাকে আমরা কপি বলবো না, আমরা হচ্ছে সাইটেশন বলবো। অর্থাৎ আমরা ওনার পেপার থেকে ইন্সপায়ার্ড হয়ে বা ওনার পেপারের রেফারেন্স আমরা ইউজ করেছি। ঠিক আছে, অর্থাৎ উনি এই ধরনের কাজ করেছেন, যে কারণে ওনার পেপারের রেফারেন্সটা আমরা ইউজ করছি। আর 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 কারো কোনো কনফিউশন? আমাদের এই লিঙ্কটা শেষ হয়ে যাবে, আমরা একটু নিউ লিঙ্কে জয়েন করি। আহ, আপনাদের এখন কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন, আমি সেটা নিয়ে আহ, কাজ করি। কারণ হচ্ছে যে আমাদের এন থেকে আমি চেষ্টা করছি
সবকিছু আপনাদের সাথে শেয়ার করার। এখন যদি কোথাও কনফিউশন থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করি। আর পোস্টার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আরো আরো অনেক কিছু আছে, কিন্তু যেহেতু যেহেতু আপনার এটা আমাদেরকে মাথায় রাখতে হয় সবসময় যে আপনাদের আহ, এটা এটা একটা কোর্স এবং এটার একটা টাইম লিমিটেশন আছে। সবকিছু মাথায় রেখে যতটুকু না কাজ করলেই নয় ওইটুকুই আমরা আসলে গাইডলাইনের মধ্যে এনেছি। এছাড়া এটার মধ্যে আরো অনেক কিছু আছে, রিসার্চের মধ্যে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক 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 বিশদ জিনিস, অনেক বৃহৎ জিনিস, কিন্তু আমরা এটাকে প্রিসাইজ করে এই পর্যায়ে নিয়ে এসে আপনাদের সামনে দিয়েছি। যে এখন এই জায়গা। আচ্ছা, আপনাদের আর কোনো কনফিউশন আছে থাকলে আমাকে একটু বলেন। সামিয়া, আপনার কোনো কনফিউশন? না ভাইয়া, আমি ডাটাটা ঠিক করার ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা, আর কি আছে? মনির, আপনার কোনো কনফিউশন আছে? ভাই এখনো অতদূর পৌঁছায়নি তো, তার জন্য বুঝতেছি না যে কোথায় কনফিউশনে পড়বো। আচ্ছা আচ্ছা, এখন 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 আপনাদের বর্তমান অবস্থানটা কোথায়, মানে আপনারা আসলে কি নিয়ে কাজ করছেন, স্ট্রাগলটা কোথায় করছেন? ভাই আমাদের তো সবকিছু মানে সেকেন্ডারি ডেটা ইউজ করতে হবে না, তো ওগুলা কালেক্ট করতে হবে এখনো। সবাই রিসার্চ পেপার ঘাটাঘাটি করতেছে, অনেকে আবার স্পেসিস এর প্রবলেমে পড়ে আছে। আপনাদের জমা কবে, 10 তারিখে না? জি ভাইয়া। ভাইয়া প্রেজেন্টেশনের ডেট অ্যানাউন্স করছে স্যার? জি 12 বলছিল তারিখে। যে টাইম দিবে একটু, হয়তো টাইম দিতে হবে ভাইয়া, কারণ এখনো তো কমপ্লিট হয়নি অনেকেরই। আচ্ছা, বুঝতে পেরেছি। না, আপনাদের আপনাদের না ফাইনাল পরীক্ষা স্টার্ট হবে। জি ভাইয়া। তো ওটা তো মাথায় রাখা লাগবে। আপনারা যে জায়গাতে স্ট্রাগল করছেন সেই জায়গাটা আমাদের সাথে শেয়ার না করে তো আমি বুঝতে পারবো না। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হার্ডকোর, যেমন ধরুন যে না আমি বুঝতে পেরেছি বাট আমি সময় দিতে পারিনি, এটা ডিফারেন্ট ইস্যু। বাট আমি আমি হচ্ছে আপনার সময় দিয়েছি, বুঝতেও হয়তো বা কিছুটা পেরেছি, বাট আমি স্ট্রাগল করছি। কোথায় স্ট্রাগল করছি সেই জায়গাটা আমাদের সাথে শেয়ার করলে আমরা হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার ওই জিনিসটাকে কিভাবে সহজ করা যায়, আর লাইফটাকে কিভাবে সহজ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা হয়তো কাজ করতে পারবো। না আপনারা যেমন হচ্ছে গতকালকে আমাকে মনে হয় একজন নক দিলেন, ওনার ওনার হচ্ছে রিভিউ রিপোর্টটা দেখাতে, যদিও আমি পুরোটা দেখতে পারিনি। আমি কিছুটা ওনাকে দেখিয়ে কিন্তু ওনার একটা বিগ মিস্টেক পেয়েছি, ওনাকে কিন্তু আমি জানাই দিচ্ছি। তাহলে আপনারা যদি এভাবে না বলেন, গ্রুপের মধ্যেই বলেন, সমস্যা নাই জি তো? ভাই, ওটা আমি ছিলাম কালকে। আচ্ছা আচ্ছা, গ্রুপের মধ্যেই বলেন, আপনি গ্রুপের মধ্যে আপনি ইয়ে করেন, আই মিন আপনার সমস্যাগুলো বলেন, তাহলে হবে কি, গ্রুপের মধ্যে আমি যদি রিপ্লাই দিয়ে দিই ওই সমস্যাটা আরেকজনের হয়তো ফেস করছেন, হয়তো আপনি ইন্ট্রোভার্ট, উনি হয়তো ইন্ট্রোভার্ট, উনি হয়তো বলতে পারছেন না, যে কারণে ওনার সমস্যাটা সমাধান হচ্ছে না। বাট ইন কেস অফ আপনি বললেই কিন্তু সমাধান হবে, আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু বুঝবো না, স্যারও কিন্তু বুঝতে পারবে না, কারণ আমরা কিন্তু অন্তর্যামী না। আপনি যখন জিনিসটা বলবেন তখন আমরা দেখা জিনিসটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা রাকিব ভাই, যে মেজবাউদ্দিন ওরটা শেয়ার করেছে, এটা আপনি ওপেন করেন তো দেখি, দেখি আপনারা একটা দেখলে বুঝতে পারবো যে কিভাবে চিন্তা করছেন। একেবারে প্রথম থেকে দেখে যান, আপনি আপনি মন্তব্য করেন, আস্তে আস্তে যাবেন, এইগুলো তো দেখার দরকার নেই, নামেন।
কোয়ান্টিটেটিভ মেথোডোলজি আসলে হয় না, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ বলতে পারেন। এটা হচ্ছে একটা মেথোডোলজি পার্ট। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ মেথোডোলজি আসলে এটা সঠিক হচ্ছে না। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ বলতে পারেন। আর হচ্ছে এখানে আপনার ডেটা কালেকশন যে করেছেন, এইটার আপনার হচ্ছে ইয়ে করতে হবে, কোন টেকনিক অবলম্বন করছেন, কনভেনিয়েন্স টেকনিক। ওটা লিখে দেন, ওই জায়গাটা কি বলে, ওকে যেন বলে কমেন্ট কমেন্টে লিখে দেন, হ্যাঁ, প্রত্যেক সবাই দেখুক কিভাবে কমেন্ট গুলো লেখা হচ্ছে। এইভাবেই জিনিসটা শেখে সারা ওয়ার্ল্ডের লোকে। হচ্ছে এটা ধরেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হতে পারে। ইন বেসিক যে যে ধরনের আপনার নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক নিশ্চয়ই পড়েছেন আপনারা। ওইখানে দেখবেন যে অনেকগুলো আপনার হচ্ছে এরকম টেকনিকের নাম আছে। তো আপনি যে ধরনের টেকনিক ফলো করে আপনার এইটা হচ্ছে কালেক্ট করেছেন, সেই টেকনিকটার নাম আপনাকে অবশ্যই লিখতে হবে। হুম। তাহলে কি ভাই এই জায়গাটা এভাবে লিখবো, কনভিনিয়েন্স টেকনিক ক্লোজ এন্ডেড কোশ্চেন থ্রু গুগল ফর্ম, এই টাইপের কিছু লিখবো? না না, এটা হচ্ছে আহ, মূল বিষয়টা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ বা কোয়ান্টিটেটিভ ডিজাইন লিখতে পারেন। আর এই যে কনফিডেন্স স্যাম্পলিং টেকনিক, এটা হচ্ছে যে দ্য স্যাম্পল টেকনিক ওয়াজ এমপ্লয়েড কনফিডেন্স স্যাম্পলিং টেকনিক। আপনারা হয়তো ফলো করবেন। তো এইটা এটাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা কনফিডেন্স স্যাম্পলিং টেকনিক, এটা হচ্ছে একটা স্যাম্পলিং টেকনিক। অর্থাৎ এই রিসার্চের ক্ষেত্রে যে স্যাম্পলিং টেকনিকটা এমপ্লয়েড হয়েছে। আর গুগল ফর্ম থেকে যে কালেক্ট করছেন, সেটাতে হচ্ছে আপনার ডেটা কালেকশন প্রসিডিউর। হ্যাঁ, আপনি একসাথে ধরেন একটা যদি বাক্য তৈরি করতে চান, তাহলে লিখতে পারেন যে the research has বা have a quantitative research approach where the data the sampling technique was employed, confidence sampling technique, and the data was collected from the Google using Google Form. Sample size is collected responses is 105. হ্যাঁ, এইভাবে আপনি জিনিসটাকে সাজাতে পারেন। আর এই সবকিছুই হচ্ছে ম্যাথোডোলজি চ্যাপ্টারের আন্ডার, এই সবকিছুই ম্যাথোডোলজির আন্ডারে। এই জায়গাগুলোতে ইনটেক্স রেফারেন্স হয়। হ্যাঁ, এটা দেখিয়ে দেন, এটা তো হয়নি তো, এটা পুরোপুরি তো কি প্লাজারিজম। কিভাবে ইনটেক্স রেফারেন্স লিখতে হবে? ইনটেক্স রেফারেন্সের পরে দেখেন আপনাদের একটা ডেডিকেটেড ক্লাস আছে। আমরা আপনাদের সাথে করেছি ক্লাস। আপনার এই ক্লাসটা আপনাকে একটু দেখতে হবে। ওখানে আমরা ইন ডিটেলস কিভাবে আপনি একটা রেফারেন্সকে ইনটেক্স রেফারেন্স করতে পারেন, সবকিছু ওখানে কিন্তু দেওয়া আছে।
ইচ অ্যান্ড এভরিথিং ওই ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করেছি। আমি আমি এই আমি রিকোয়েস্ট করছি আপনি এই আহ, এই ক্লাসটা একটু একটু দেখবেন। এটাই আমাদের লাস্ট ক্লাস ছিল সম্ভবত। পারি নেই আজকে হচ্ছে মেহেদির সাহায্য আচ্ছা, আম, এখান থেকে আপনি দেখবেন হচ্ছে ইনটেক্সট রেফারেন্স যদি দেখতে চান, আচ্ছা, কোথায় আসবেন বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে আপনি মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের পর থেকে আপনি একটু দেখতে পারেন। ঠিক আছে, এই যে আমি এখানে লিখে দিয়ে দিচ্ছি ইনটেক্সট রেফারেন্স রিকোয়েস্ট টু মেক APS 7 এ ইনটেক্সট রেফারেন্সটা ইউজ করতে বলা হচ্ছে এবং এই ভিডিওটা দেখতে বলা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে আমরা দেখতে পারবো যে আসলে ইনটেক্সট রেফারেন্স কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, এছাড়াও আরো এই যে এখানে এই জায়গাগুলোতে ইনটেক্সট রেফারেন্স আপনার মিসিং আছে। এই জায়গাগুলো যে পয়েন্টগুলো যে লাইনগুলো আপনি ইনটেক্সট রেফারেন্স হিসাবে মানে আমি কোনো একটা পেপার থেকে হয়তো কালেক্ট করবেন, সেই সমস্ত পেপারে যা আপনাকে এখানে অ্যাড করতে হবে, যেটা কিন্তু এখানে করা নাই। প্রবলেম স্টেটমেন্টের অবস্থাও সেম। এখানেও আপনার কোথাও কোনো ইনটেক্সট রেফারেন্স আপনি অ্যাড করেন, ইনটেক্সট রেফারেন্স গুলো অ্যাড করতে হবে। যে লাইনটা আপনি যেখান থেকে নিচ্ছেন জাস্ট ওই লাইনের ওই রেফারেন্সটা আপনাকে অ্যাড করতে হবে। আচ্ছা, ডেফিনেশন অফ টার্মটা সবাই লিখবেন। ডেফিনেশন টার্মস তো আপনি কোনো কোথাও থেকে নিয়েছেন, তাহলে এইটারও তো ইনটেক্সট রেফারেন্স আপনাকে দিতে হবে। এই জিনিসটা মিসিং করলে কিন্তু হবে না। ভাই এটার তো ইনটেক্স রেফারেন্স উপরে দেওয়া আছে যে প্রিজন আর বর্ষাডাল 2014 এটাও কি দেওয়া লাগবে? হ্যাঁ, আপনি এই যে যেটা দিয়েছেন, ধরেন এইটা আপনার ইনটেক্স রেফারেন্স ফরম্যাট, এইটুকু কি আপনি নিজের ভাষায় লিখেছেন? ঠিক আপনার নিজের ভাষা, যদি আপনার নিজের হয় ফাইন, এটা আপনি যতটুকু দেখতে পাচ্ছেন এটা আপনার নিজের না। আপনি তো বলছেন অ্যাকর্ডিং টু দা প্রিজন অ্যান্ড বর্ষার। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দা বলার পরে এইটুকু হচ্ছে ওই প্রিজনের উপরের টুকু কার, ঠিক আছে? উপরে এই তো হচ্ছে ব্র্যান্ড পার্সোনালিটি জিনিসটাকে ওই সম্পর্কে নিজের মতো করে লিখছে। যদি নিজের মতো করে লেখেন ঠিক আছে, ইটস রেফার টু দ্য সেট অফ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্র্যান্ড which can help relationship with the social brand personalities executive brand loyalty in Apple small iPhone users significant impact. এটা যে significantly impact এটা আপনি কোথায় পেলেন? এটা এই যে আপনি যেখানে লিখলেন যে অ্যাপেল এবং স্যামসাং এর জন্য এটা সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট। লিও রিসার্চ পেপার থেকে নিছে আর কি, যার থেকে আমি করতেছি। ও হচ্ছে ইনটেক কি বলে ডেফিনেশন টার্মসটা এভাবে দিয়েছে। হ্যাঁ, তো তাহলে এখানে ওনার রেফারেন্স অ্যাড করতে হবে। কেমন? ধরেন আপনি এই জায়গাতে স্যামসাং এবং আইফোনের ক্ষেত্রে আপনার রিসার্চটা এখনো কমপ্লিট হয়নি, তাহলে আপনি উপরেই কিভাবে বললেন যে সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট লিওর পেপার থেকে নিয়েছেন? তাহলে লিওর রেফারেন্সটা এখানে অ্যাড করে দেন। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হুম, okay. আর হচ্ছে এটা নিচে অ্যাড করেছেন এই যে প্রিজন এন্ড ব্রডাল, হ্যাঁ এই যে অ্যাড করেছেন। হ্যাঁ,
অনেক পুরনো পেপার হয়ে গেছে। এই যে এইটা দেখেন, অ্যাসেল অ্যাসেল 1998, এটা আপনি এই জায়গাতে ইনটেক্স রেফারেন্স ইউজ করছেন, কিন্তু নিচে কিন্তু কোনো রেফারেন্স কিন্তু নাই এই অ্যাসেল এর। এটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। হ্যাঁ, এটার কিন্তু আচ্ছা ভাই, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, মেইন রেফারেন্সটা আপনাকে ইউজ করতে হবে। Significant of the research. আচ্ছা, দেখছি। মানে লিটারেচার রিভিউ, তাই না? লিটারেচার রিভিউতে লিটারেচার রিভিউটা অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ছোটই ঠিক আছে। আপনার হচ্ছে এখানে তো ওয়ার্ড ওয়ার্ড কাউন্টিং লিমিটেশন, ঠিক আছে। এটা একটু আলাদা পেজে দেওয়া যায় না? যেহেতু লিটারেচার রিভিউতে একটা আলাদা চ্যাপ্টার, লিটারেচার রিভিউতে একটা আলাদা একটা চ্যাপ্টার, যখন একটা আলাদা চ্যাপ্টার হবে তখন আলাদা একটা পেজে দেওয়াটা হবে। চ্যাপ্টার চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। চ্যাপ্টার 1 এর মধ্যে এই জিনিসগুলো থাকে। এরপরে শুরু হয় চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 হচ্ছে লিটারেচার রিভিউ। চ্যাপ্টার 2 এর লিটারেচার রিভিউ এর এই ইনটেক্স রেফারেন্স গুলো তো অনেক পুরনো, এগুলো নতুন ইউজ করার ট্রাই করেন। হ্যাঁ, আর এছাড়াও এটা তো নিচেও অ্যাড করা নাই ইনটেক্স রেফারেন্স গুলো। এটা দেখেন আচ্ছা ভাই, একবার। অ্যাড করে দিব, প্রত্যেকটা দেখে চেক করে অ্যাড করে দিতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা অ্যাড করে দিয়েন। আর হচ্ছে একটু নতুন রেফারেন্স ইউজ করার ট্রাই করেন। এই যে আপনার সবগুলোই কিন্তু অনেক পুরনো, 97, 1999, 98। হ্যাঁ, এইটার কিন্তু নিউ পেপার গুলো অ্যাভেলেবেল। এই ধরনের টপিকের ক্ষেত্রে নিউ পেপার পাওয়া যায়। 23-24 এর পেপার অনেক বেশি অ্যাভেলেবেল আছে। 22-23 লাস্ট 5 ইয়ার্স অ্যাড করার ট্রাই করেন। লাস্ট 5 ইয়ার্স অর্থাৎ আপনার এখন তো 24 সাল, ধরেন 18, 19, 20, 21, 22, 23, 24, 5 to 6 ইয়ার এরকম অ্যাড করার ট্রাই আর করেন। কি ভাই, আর কি লেটেস্ট রিসার্চ পেপারে দেখতে গেলে আর কি ওদের রিসার্চ পেপারের মধ্যে ওরা ওইভাবে নিছে আর কি, ওরা হচ্ছে ওই যে 1900 বা 2000 সালের গুলো নিছে আর কি, ওই না, জিনিসটা কপি করছে। ওরা কোন ইনটেক্স রেফারেন্স দিয়েছে সেটা আমার দেখার বিষয় না। ওরা যার ইনটেক্স রেফারেন্স দিক, আমি তো ওইটা নিব না। ওনার পেপারের মেইন টপিকটা নিব এবং ওনার যে রেফারেন্স সেটা আমি ইউজ করব। এবং ধরেন যে আমি একটা পেপার ধরেন, আপনার আপনি ধরেন একটা পেপার আপনি করলেন। হ্যাঁ, আপনার পেপার থেকে যখন একজন নিবে তখন কিন্তু এইগুলো সে নিবে না। সে করবে কি, আপনার রিসার্চ পেপারের ইনসিস্ট গুলো নিবে, নেওয়ার পরে আপনার নামটা ওখানে ইউজ করবে। কারণ আপনি রিসার্চ পেপারের মধ্যে ওই জিনিসগুলো লিখেছেন, ওটা ইউজ করবে। আপনার তাহলে যা এগুলো স্যার প্রেফারেন্স ইউজ করছেন সেটা দেখার 2022 বিষয় না। সালে লিওরটা এসে পড়বে, কারণ যেহেতু লিও এভাবে লিখছে তো ভাইয়া। হ্যাঁ,
আচ্ছা ধরেন ভাই যে এই লিটারেচার রিভিউ যেটা পুরোটা আমি লিওর থেকেই নিছি, তাহলে কি আমি জাস্ট লিও একবার লিখে দেবো নাকি প্রত্যেকটা সেন্টেন্স শেষে বারবার লিও লিখবো? এই জিনিসটা কিভাবে লিখবো? একটা পেপার থেকে তো আপনি পুরো লিটারেচার রিভিউ করতে পারবেন না। যদি সম্পূর্ণটা লিওর থেকে লিখে লিখে থাকে এটা আপনি সম্পূর্ণ না, প্যাসেজ আর কি, কয়েকটা প্যারাগ্রাফ টাইপের প্যাসেজ টাইপের নিছে। সেম টু সেম কিন্তু মানে আপনি সেম টু সেম যদি কপি করেন তাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে, প্লাজারিজমে আপনি আটকে যাবেন। আপনার এই রিপোর্ট কিন্তু প্লাজারিজমে চেক হবে। প্রায় 10 তারিখে সাবমিট করার পরে আপনি এটা হয়তো বা 11 তারিখের দিকে আপনার হচ্ছে ইয়ে পাবেন, ফিডব্যাক পাবেন, প্লাজারিজম রিপোর্ট পাবেন। তো যাই হোক, আপনি হচ্ছে ওইভাবে কপি করতে পারবেন না। কপি না করে আপনি কিভাবে কিভাবে লিখবেন? কপি না করে লিখবেন হচ্ছে যে আপনি এটা আপনার মতো করে লিখবেন। লিখে ওখানে হচ্ছে ইনটেক্সট রেফারেন্স অ্যাড করবেন। যে এই কথাগুলো লিও তার পেপারে বলেছে। সেটাকে আপনি একটু চেঞ্জ করতে হবে। আপনি উনার পেপারের হুবহু কপি করতে পারবেন না। এজন্য ওই যে কপি ওয়ার্ডটা আমি তখন বললাম যে আমরা কপি করি না। আমি এই জন্যই তখন আপনাকে বললাম যে আমরা কিন্তু কপি করি না। আমরা করি কি ইন্সপায়ার্ড হই বা তার রেফারেন্স ইউজ করি। যে ধরেন আপনি বললেন যে আহ, আপনি একটা কথা বললেন, সাপোজ ধরেন যে আমার সাথে ইউনিভার্সিটির 100 জনের ভালো সম্পর্ক। আমি যদি এটাকে কপি করি তাহলে কি হবে? আমার সাথে ইউনিভার্সিটির 100 জনের ভালো ভালো সম্পর্ক। আমি যদি এটাকে রেফারেন্স ইউজ করি তাহলে কি কি হবে? যে মেজবার সাথে ইউনিভার্সিটির 100 জনের ভালো ভালো সম্পর্ক, ব্র্যাকেটে মেজবা 2024। অর্থাৎ আমার সাথে 100 জনের ভালো সম্পর্ক এটা বলেছে মেজবা 2024 সালে। ওই কথাটার একটা ইনটেক্স রেফারেন্স আমি ইউজ করি। এই কথাটা আসলে মূলত ওনার থেকে নিয়ে আসা। সেম টু সেম কপি করলাম না, কিন্তু যেহেতু মূল কথাটা আপনার থেকে নেওয়া, যেটা আপনার রেফারেন্সটা আমি পরে অ্যাড করে দিলাম। সেম টু সেম না লিখে একটু চেঞ্জ করে লিখলাম, এবং মূল কথাটা যেহেতু আপনার, সেহেতু আপনার রেফারেন্স আমি অ্যাড করে দিলাম। এক্ষেত্রে দুইটা ফ্যাসিলিটি পাওয়া যায়। একটা হচ্ছে প্লাজারিজম থেকে বেঁচে থাকা যায়, প্লাজারিজমে আটকায় না এই ক্ষেত্রে। সেকেন্ডলি হচ্ছে রেফারেন্স ইউজ করলেন মানে প্রপার যথার্থ ক্রেডিট মূল রিসার্চারকে দিলেন, এবং এই ক্ষেত্রে আপনার কখনো এই পেপার নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কখনো আপনি প্রশ্নবিদ্ধ হবেন না। নট অনলি নাও, ইন ফিউচারও আপনি কখনো প্রশ্নবিদ্ধ হবেন না। দুইটা ফ্যাসিলিটি একসাথে পাওয়া যায়। অর্থাৎ আপনি যখন পেপার পড়ছেন তখন ওই পেপারে যে ইনসিস্ট গুলো আপনি নিচ্ছেন সেগুলো আপনি নিজের ভাষায় লেখেন, আর আপনি একটু হালকা চেঞ্জ করেন এবং ওই রেফারেন্স অ্যাড করেন। অবশ্যই একটা লিটারেচার রিভিউতে আপনাকে 15 থেকে 20টা আপনার হচ্ছে পেপার পড়তে হবে। একটা একটা পেপার থেকে নিয়ে কখনোই শেষ করতে পারবেন না, এটা হবে না। আপনি কি ক্লিয়ার? জি ভাইয়া। তো এখানে লিটারেচার রিভিউটা ইন বেসিকলি আপনি ওই ভেরিয়েবল অনুযায়ী লিখতে পারতেন। যদিও আপনি হচ্ছে ঢালাওভাবে লিখেছেন, ঠিক আছে, সমস্যা নাই। এটাও ঠিক আছে, এটাও ভুল ভুল বলছি না। আচ্ছা, ডিআইইউ 2022, এটা কি ইনটেক্স রেফারেন্স? কি এই যে পেজে ছাড়ে না ভাই আর কি, ওই টাইপের জিনিস থেকে লিখছি আর কি। হ্যাঁ, তাহলে সেটাও কিন্তু আপনাকে নিচে অ্যাড করতে হবে। সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার ওই রেফারেন্স অ্যাড করতে হবে। ওটা কি জাস্ট ওয়েবসাইট দিয়ে দিব বা ফেসবুক পেজ দিয়ে দিব এরকম কিছু? না, আপনি হচ্ছে যখন কোনো ওয়েবসাইটের রেফারেন্স ইউজ করবেন তখন রেফারেন্সটা কিভাবে ইউজ করতে পারবেন সেটাও আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করেছি। হ্যাঁ, এটা আপনাদেরকে একটু এই ক্লাসটা দেখার রিকোয়েস্ট রইলো। আপনারা এখানে দেখতে পারবেন যে একটা রেফারেন্স আমরা যখন কোনো জার্নাল থেকে নেই তখন কিভাবে দিব। আর দেখেন, এই যে দেখেন, আপনি হয়তো আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, একটা ওয়েবসাইট থেকে যখন আমরা নিব তখন আমরা কিভাবে জিনিসটা লিখব। এই যে APA 7 গাইডলাইনে যাব, APA 7 ফ্রি জেনারেটর। এই জেনারেটরে এসে আপনি হচ্ছে এটা কি একটা ওয়েবসাইট লিংক,
তাহলে এই ওয়েবসাইট সিলেক্ট করে এখানে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে এখানে একটা অটোমেটেড জেনারেটেড ইনটেক্স টেবিল রেফারেন্স আপনাকে দিয়ে দিবে। এই যে এই রেফারেন্সটার উপরে ক্লিক করলে আপনার দেখেন ইনটেক্স রেফারেন্স এবং রেফারেন্স দুটোই কিন্তু তৈরি হয়ে আসছে। আপনি জাস্ট এটাকে কপি করে আপনি হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত লোকেশন সেখানে আপনি হচ্ছে ইয়ে করেন, সাবমিট করেন। শুধুমাত্র একটা জিনিস আপনি এখানে দেখবেন যে প্রথমে ইটালিকে আসছে, এটা প্রথমে ইটালিকে হবে না, সেকেন্ডে ইটালিকে হবে। এখানে এখানে সামহাউ যেহেতু কোনো একটা অ্যালগরিদমে হয়তো বা সমস্যা ছিল যে কারণে এটা এরকম আসছে। এটা একটু মাথায় রেখেন যে প্রথমে ধরেন আপনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা ইটালিকে প্রথমেরটা হবে না, পরেরটাই ইটালিকে হবে। হ্যাঁ, ওই জন্য কিন্তু আমরা ওই বইটাও শেয়ার করছি যে এটা তো একটা অ্যালগরিদম করে বানানো, ত্রুটি থাকতেই পারে। মেন বইটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আপনারা হয়তো বা খেয়াল করেননি। মেন বইও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে। এই যে আপনি ডকুমেন্টের মধ্যে আসেন, এখানে আসলে দেখবেন মেন বইটা দেওয়া আছে, মেন বইটা দেওয়া আছে, দিলাম তো। আচ্ছা। আপনাদের গ্রুপের মধ্যে আছে, হ্যাঁ গ্রুপের মধ্যে AP7 বইটা দেওয়া আছে, ওইটাও একটু পড়ে দেখতে পারেন। এই যে মেন বইটা, এখানে আপনার হচ্ছে গাইডলাইন গুলো পাবেন। তো যখন আপনি ওইরকম ইউনিভার্সিটি ওয়েবসাইট বা কোথাও থেকে কালেক্ট করবেন তখন এই AP7 এর এই জেনারেটরটা ইউজ করে নিতে পারবেন। আপনি ওই জায়গাটা ঠিক করে দেন রাকিব, ওই জিনিসটা হয়নি। এটা কোনটা স্যার? মেসবার হতে যান, DIU 2002-22 কি লিখেছে এটা তো বুঝতে পারলাম না আমি। এটার বিষয়ে বলছিলাম যে আপনি এটা যে পেজ থেকে নিয়েছেন সেই পেজের লিঙ্কটা আপনার লাগবে। সেই জি, পেজের লিঙ্কটা নিয়ে আপনি হচ্ছে APA7 জেনারেটর এখানে আসবেন। APA7 জেনারেটর, এই যে APA7 রেফারেন্স বা জেনারেটর, এখানে এসে আপনার ওই লিঙ্কটা এখানে আপনি পেস্ট করবেন। এই যে APA7 দেওয়া থাকবে বাই ডিফল্ট ওয়েবসাইট থাকবে, এখানে জাস্ট আপনি পেস্ট করবেন। এই পেস্ট করলে আপনার এখানে হচ্ছে একটা ম্যানুয়ালি, যেমন ধরেন আমি যদি এই লিঙ্কটাই নেই, সাপোজ একটা দেখানোর জন্য দেখাচ্ছি, এই লিঙ্কটা দিলাম, তারপর যদি সার্চ দেই তাহলে এখানে একটা রেফারেন্স আমার তৈরি হচ্ছে, যে ইউটিউবের একটা রেফারেন্স দেখেন তৈরি হচ্ছে। হুম, তো এই রেফারেন্সটা আপনার নিতে হবে। এখানে যদিও দেখেন যে ইয়ার ওখানে মেনশন নাই, কারণ ওই ইউটিউবের তো আসলে রেফারেন্স অ্যাড করা যায় না, আমি এমনিতে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তো ইউটিউবের এখানে এখন ইনটেক্স রেফারেন্স আমার তৈরি হয়েছে, এইটা আমাকে ইউজ করতে হবে। এখানে একটা অ্যালগোরিদম যেটা আমি দেখতে পাচ্ছি এখনো, যে প্রথমে আমাদেরকে ইটালিকে দেখাচ্ছে, এটা ইটালিক না দিয়ে এটা হচ্ছে আপনার নর্মাল যে রাইটিং স্টাইল সোজা ফরম্যাট, সেই ফরম্যাটটা দিতে হবে। আর এরপরে আপনাকে আবারও ওই যে ইউটিউবের যদি অপশন দেয় তাহলে সেইটা হচ্ছে আপনার ইটালিকে হবে, সেকেন্ডটা ইটালিকে হবে। আপনার ওই লিঙ্কটা নিয়ে আপনি একটু ট্রাই করেন, এটা দেখবেন যে এইটা আপনার কাজ করছে। আমি এটা লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, এটা দিয়ে দিয়েছি। সো লিখেছেন যে এগুলো এই এই জিতমালের এই সমস্ত রেফারেন্স হচ্ছে মানে চ্যাট জিপিটি থেকে নিলে এ ধরনের রেফারেন্স দেয়। এটা হচ্ছে ওর একটা কমন রেফারেন্স, জিতমাল 1988, ঠিক আছে? তো এইটা আপনি রাইট ইনটেক্স রেফারেন্সটা ইউজ করেন। হ্যাঁ,
সঠিক ইনটেক্স রেফারেন্স ইউজ করবেন। কিমের নাম যদি ওখানে যায় তাহলে কিম তো ফার্স্ট অথার হওয়ার কথা ছিল, আর এখানে তো 3টা অথার, তাহলে এখানে কিম কেন আসলো? কিম আলাদা, কিম 2008, এখানে কিম 2016, এখানে আবার দেখাচ্ছে কিম 2010। কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল পাচ্ছি না। হ্যাঁ, এটা একটু চেক করে দেখেন। এটাও কিন্তু আসলে সঠিক ইয়ে হচ্ছে না। কিম নাম আছে কিন্তু সাল কিন্তু ভুল, এক জি ভাই। জায়গায় 10, এক জায়গায় 16, এক জায়গায় 8। তো এই জায়গাগুলোতে একটু কাজ করার সুযোগ আছে, এটাতে একটু কাজ করবেন। মেজবা এমন কিছু কি বলে দিলেন না চ্যাট জিপিটি থেকে, যেটা আমরা সহজে ধরে ফেলতে পারি। আবার কিন্তু এটা আপনাকে ফেরত পাঠানো হবে, অতএব বুঝে শুনে জমাটা দিয়েন। এই যে আপনার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে দেয়া হচ্ছে, এবং ম্যাক্সিমামই আমার কাছে মনে হচ্ছে আপনি চ্যাট জিপিটি দিয়েছেন। চ্যাট জিপিটি ভুল দেয়, আপনি ভুল জিনিসটা আমি ধরে ফেলবো একদম। আপনি কি মনে করেছেন আপনার প্রত্যেকটা রিপোর্ট আমি পড়বো? আচ্ছা, আমি এখানে আসলে প্রত্যেকটা রেফারেন্সে ম্যাক্সিমাম রেফারেন্সে আপনার ইনভ্যালিডটা পাওয়া যাচ্ছে। আপনি এটাতে একটু কাজ করবেন। হ্যাঁ, এটা আসলে রেফারেন্সে একটু সমস্যা আছে। আপনি এটা একটু বসেন, ঠান্ডা মাথায় জি, 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 বসে এটা এটা একটু কারেকশন করেন। হ্যাঁ, যে আমি আশা করছি যে এটা ঠান্ডা মাথায় 4-5 ঘন্টা বসলে হয়ে যাবে, এর বেশি লাগার কথা না। জি ভাই, রেফারেন্স বাদে অন্য কোনো ভুল আছে কিনা ওইটা একটু চেক দিন। জাস্ট রেফারেন্স গুলো আমার নতুন করে আবার ঠিক করতে হবে তাহলে। হ্যাঁ, এই যে এইটার ক্ষেত্রে সেম সেম গাইডলাইন প্রযোজ্য, কেমন? New and more valid request. লিয়েটা ইউজ করেছেন ঠিক আছে, বাট লি ছাড়া আপনাকে আরো তো কিছু ইউজ করতে হবে। ক্লিয়ার পেপারের উপরে তো ভরসা করে চলা যাবে না। না ভাই, আরো তো এড করছি ওই যে পাশে, লাইক ব্র্যান্ড ইউনিকনেস পাইনি, বাকিগুলো তো পেয়েছে। ডিভি কোনটা? ব্র্যান্ড লয়ালিটি। ব্র্যান্ড লয়্যালটি করেছেন ঠিক আছে। DIU has more than, কোথায় পেলেন এটা? DIU এর যে 20,000 স্টুডেন্ট, এটা কোথায় পেলেন? সেটা রেফারেন্স দিয়ে দিতে হবে। এটা তো ভাই আর কি নীলিমা আপু রিসার্চ পেপার লিখছিল ওইখান থেকে নিছে যে নীলিমা আপুর রিসার্চ পেপার কি পাবলিশড হয়েছে? নীলিমা নীলিমা আপুর তো আর রেফারেন্স আপনি অ্যাড করতে পারবেন না। ড্যাফোডিলের পেজে ঢোকেন, ড্যাফোডিলের পেজে ওয়েব পেজে ঢুকে সেখানে দেখেন এখন এখন কতজন হয়েছে। উনি তো বের হয়েছে আরো 1 বছর আগে, তো ওনার তো আসলে তখন উনি ওনার মতো করে করেছেন। আপনাকে এখন আপনার মতো করে করে নিতে হবে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে। আচ্ছা ভাই, নিচে তো লিখছি, তাহলে এই কথাটাকে জাস্ট উপরে কপি পেস্ট করে দেব ইন্ট্রোডাকশনে। হ্যাঁ, দিতে পারেন। ঠিক আছে।
এটা নিচে হবে, হ্যাঁ, এটা অ্যাপেন্ডিক্স হিসেবে নিচে হবে। নিচে দেওয়া আছে ভাই, এটা আর কি ডিলিট করে দিতে হবে। আমি ভাবছি যে এই কোশ্চেনটাও দিত, এটা জাস্ট ডিলিট করে দিতে হবে আমার। আচ্ছা আচ্ছা, তো এটা ডিলিট করে দেন। কিসের ফার্স্ট ইয়ার? ফার্স্ট ইয়ার বলতে কিসের ফার্স্ট ইয়ার? লাইক এখানে তো ডাইরেক্টলি লিখিয়ে দিয়েছে যারা হচ্ছে অনার্স করতেছে, তো ওটার ভার্সিটি লাইফের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড এইভাবে আর কি না দিতে। ঠিক আছে, আপনার কনসেপ্ট ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আপনার কথা, বাট দ্য থিং ইজ যে একটা জিনিস দেখেন, যে যখন এই জিনিসটা ধরেন আপনার রিপোর্টটা কেউ হাতে নিল, নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই এটা কিন্তু মানে বুঝতে পারবে না। হ্যাঁ, তো এই জায়গাতে জাস্ট একটা ওয়ার্ড যদি আপনার লিখে দেন যে অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, তাহলে কিন্তু জিনিসটা আরো আরো বেশি। অনার্স দিব নাকি ব্যাচেলার্স দিব, কোনটা ভালো দেখে? ব্যাচেলার দিতে পারেন, অনার্স দিতে পারেন, ব্যাচেলার দেন, সমস্যা নাই। এডুকেশনের নিচে যদি ব্যাচেলর ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই তাহলে তো হবে, তাই না? হুম, কুড বি, কুড বি। তাহলে আর 4 বার লেখা লাগলো না। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 4 বার লিখতে হলো না। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হয়ে গেল। ঠিক আছে। ইনকাম অফ প্যারেন্টস, ইনকাম, হাউস হোল্ড ইনকাম, প্যারেন্টস না দিয়ে এটা দিবেন হচ্ছে হাউস হোল্ড ইনকাম। হাউস হোল্ড পার মান্থ, প্রতি মাসে আহ, বাড়ির ইনকাম বা তার যে ফ্যামিলি ইনকাম। এইজ, ওকে ফাইন। Reliability good, excellent, good, ঠিক আছে। ওই যে ভাই ওটা ঠিক করছে, ওটা এক আসছিল, হয়তো ভুল হয়েছিল, আমার পরে আবার ঠিক করে লিখছে। আচ্ছা, ভেরি গুড। ঠিক, আপনার রান, ফ্যাক্টর অ্যানালাইসিসে রান লিখেছে কয়টা? 2টা ভাই, আর কি জাস্ট একটা রান দিছে দেন ফিক্স হয়ে গেছে। আচ্ছা, প্রথম রানেরটা শো করা, মানে টেবিল শো করার দরকার নাই। প্রথম রানেরটা শুধু আপনি হচ্ছে ইয়েটা লিখবেন, হিস্ট্রিটা লিখবেন, যে প্রথম রানে আমার এটা এসেছিল, এটা বাদ দিতে হয়েছে, দেন আমি ফাইনাল রান দিয়েছি। ঠিক আছে, প্রথম রানেরটা আমার হচ্ছে এভাবে শো করার দরকার নাই। বুঝতে পেরেছেন? প্রথম রানের তাহলে কোন জিনিসটা রাখবো আর কি, মেন যে কেমোর? হ্যাঁ, প্রথম রানের ক্ষেত্রে আপনি যেখানে প্রথম রান দিয়েছেন না, ধরেন হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস সম্পর্কে এখানে বললেন, বলার পরে যে এই যে এখান থেকে শুরু হয়েছে প্রথম রান, তাই না, পিএমও থেকে। জি, তো আপনি এই জায়গাতে লিখবেন ধরেন হচ্ছে প্লাস রান অফ ফ্যাক্টর অ্যানালাইসিস। এখানে আপনি লিখবেন যে আপনার কেএম এর রেজাল্ট কত ছিল, আপনার হচ্ছে কমিউনিটিস এর কমিউনিটিস এর মধ্যে কোনটা বাদ দিতে হয়েছে কিনা, সেটা কোনটা বাদ দিতে হয়েছে, বা আপনার হচ্ছে রোটেটেড ম্যাট্রিক্স এর মধ্যে কোনটা বাদ দিতে হয়েছে। হ্যাঁ, সেই কোনটা কোনটা বাদ দিতে হয়েছে সেই সেই গল্পটা জাস্ট এখানে লিখবেন, 3-4 লাইনের মধ্যে লিখবেন যে কেএম এর রেজাল্ট এটা ছিল, যেটা একসেপ্টেড ফর কমিউনিটিস থেকে আমরা এই ভেরিয়েবলটাকে বাদ দিয়েছি,
কেন কেন বাদ দিয়েছি, এটা বিলো হয়তো বা 5 ছিল, যে কারণে বাদ দিয়ে দিয়েছি। যদি রোটেটেড ম্যাট্রিক্স থেকে বাদ যাই তাহলে কেন বাদ দিয়েছি, কোনটা বাদ দিয়েছি, এই জিনিসটা 3-4 লাইনে লিখে দিতে হবে, এবং আফটার দ্যাট আমরা ফাইনাল রান চলে যাব। ফাইনাল রানটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে সেকেন্ড রান এখান থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে আমরা এই জায়গাতে কি লিখতে পারি, এই জায়গাতে আমরা লিখতে পারি হচ্ছে আপনার সেকেন্ড অ্যান্ড ফাইনাল। ভাই এগুলো একটু রেড কালার বা রেড মার্ক করে দেন, তাহলে আমি যখন আর কি বসবো তখন আর একটু সুবিধা হবে। সেকেন্ড অ্যান্ড ফাইনাল রান অফ ফ্যাক্টর অ্যানালাইসিস, তার মানে কি, এটা সেকেন্ড মানে কি, এটা সেকেন্ড, এটাই ফাইনাল, এটাই সেকেন্ড, এটাই ফাইনাল, এই জিনিসটা আপনি লিখে দিলেন। আর এই জিনিসগুলো হচ্ছে আপনার লেখার প্রয়োজন নেই, মানে লেখা বলতে গেলে যে এইভাবে দেখানোর প্রয়োজন নেই। জি ভাই এখনই ডিলিট করে দেন, সমস্যা নেই। ভাইয়া এটা কি কে ও এম নাকি কে এম ও, কোনটা রাইট আর কি? আহ, এটা এটা কি কে, কে মো তো, একটা সেকেন্ড দেখি, আমারই তো কনফিউশনে ফেলা দিলেন। KMO and Butler test. KMO. KMO. KMO and Butler test. এটা একটু ঠিক করে নিন মেজবা, হ্যাঁ, KMO হবে। জি জি। দেখেন এই জায়গাতে যে কিছু প্রশ্ন লিখে দিলাম, এই প্রশ্নগুলো যদি আপনারা উত্তর করেন তাহলে মোটামুটি এই লেখাটা হয়ে যাবে। What is KMO score? Which is accepted? Which is accepted value? Is it accepted? Why? Community's value? Which is eliminated? Why? Loaded component matrix, which was eliminated? Why? অর্থাৎ কোন কোন ভেরিয়েবল এলিমিনেটেড হয়েছে, কেন হয়েছে, এইটার উত্তরটা লিখলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে।
ওকে। সো এরপরে আপনি হচ্ছে ধরেন সেকেন্ড রানটা দিয়ে দিলেন। সেকেন্ড রান দেওয়ার পরে সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি হচ্ছে ডিসকাশন এন্ড কনক্লুশন লিখছেন। অবশ্যই রেফারেন্স গুলো ঠিক করবেন। ডিসকাশন এন্ড কনক্লুশন স্টাডি users in the declarations. এটা ডিসকাশনটা কিন্তু মূলত আপনারা দেখেন এই যে ডিসকাশনটা এই যে পিয়ারসন কোরিলেশনের এই রেজাল্টের উপরে ভিত্তি করে কিন্তু তৈরি হয়। আপনার এই ভেরিয়েবলের ভ্যালুটা কোনটা মডারেট, যেমন ধরেন যে এটা মডারেটলি হাই কোরিলেশন, বাকিগুলো কিন্তু আপনার হচ্ছে মডারেট রিলেশনশিপ। তো এই জায়গাতে ডিসকাশনের মধ্যে কিন্তু এই ধরনের রেজাল্টের স্কোর গুলো আনতে হয়। এই স্কোর গুলো এই স্কোর গুলো নিয়ে কিন্তু লিখতে হয়। ইভেন ইভেন ধরেন হচ্ছে আপনার ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যে যে যে আহ, যে প্রশ্নটা আপনার তো এখানে কোনো না কোনো ভেরিয়েবল ধরেন বাদ গেছে, তাহলে ওই প্রশ্নটা কি ছিল, কোনটা বাদ 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 গেছে আপনার 1 2 3 1 2 3 4 1 2 3 ভাই 4 PQ4 বাদ গেছে। কোন গেছে PQ4 জি জি, PQ4 পারসিভ কোয়ালিটি 4 জি। PQ4 তাহলে দেখেন PQ4টা কি ছিল আমার। PQ বলতে Apple users provided reliable performance for my daily needs. Apple iPhone provide reliable performance for my daily needs. তার মানে হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করছে না। তো এটা আপনার একটা ফাইন্ডিংস না, এটা বিগ ফাইন্ডিংস। তো এই বিগ ফাইন্ডিংসটা আপনি হচ্ছে এই যদি ফাইন্ডিংস আলাদা করে না লিখেন তাহলে কিন্তু এই ডিসকাশনের মধ্যে আপনি এটাকে হাইলাইটস করবেন। হাইলাইটস করলে তখন আপনি ওই অনুযায়ী একটা রিকমেন্ডেশন দিতে পারবেন যে অ্যাপেলের এই বিষয়ে হয়তোবা একটু ডেইলি নিডস গুলো যেন মানুষ আরো বেশি ফুলফিল করতে পারে, সে বিষয়ে যেন তারা একটু কাজ করে। লিমিটেশনটা আলাদা লেখেন। লিমিটেশন এন্ড রিকমেন্ডেশন এটা হচ্ছে হয়তোবা নীলিমা আপুর রিপোর্ট থেকে নিয়েছেন, হতে পারে, বাট এটা এই দুটো আলাদা লিখবেন আপনি। লিমিটেশন এবং রিকমেন্ডেশন একসাথে লেখা যায় না, আসলে একটা ভুল ফর্মে। ওই লিমিটেশন আমাদের তো ছিল, যে কারণে হয়তো বা দেখা যাচ্ছে তখন বিষয়টা ওইভাবে হয়ে গেছে। ইন দ্যাট কেস আপনারা এটা আলাদা ভাবে লেখেন, লিমিটেশন আলাদা লিখবেন এবং হচ্ছে রিকমেন্ডেশন আলাদা লিখবেন। দুটো দুটো একসাথে লেখার কোনো প্রয়োজন নাই। ডিসকাশন আলাদা লেখেন, কনক্লুশন আলাদা লেখেন। এটা কেন হয়েছিল সেটা এখন আলোচ্য বিষয় না, বাট এই দুটো আলাদা 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 করতে হবে। হ্যাঁ, এটা আলাদা লেখেন। মূলত হচ্ছে আমি যদি আপনাকে শর্টলি বলি, একটা একটা যখন হচ্ছে রিপোর্ট টাইপের কিছু করা হয় তখন হচ্ছে ওইটা ওই ফরম্যাটে থাকে। এটা তো একটা রিসার্চ রিপোর্ট, এটার ক্রাইটেরিয়া থেকে আলাদা। ঠিক আছে, যে কারণে আপনার হচ্ছে এটা আপনার এইভাবে আলাদা করে লিখতে হবে। ঠিক আছে। আর চ্যাপ্টারের নামটা আপনি দিতে পারেন এইভাবে, চ্যাপ্টারের নামটা আপনি কম মাইন্ডে দিতে পারেন, চ্যাপ্টারের নামটা এভাবে দেওয়া যায়। যেমন ধরেন যে চ্যাপ্টারের নাম আপনি দিলেন সাপোজ চ্যাপ্টার 6 ডিসকাশন recommendations and conclusion। ঠিক আছে, ডিসকাশন রিকমেন্ডেশন এন্ড কনক্লুশন এই চ্যাপ্টারের মধ্যে আপনার হচ্ছে লিমিটেশন বা নিচে অ্যাপেন্ডিক্স আপনি দিয়ে দিবেন। ওটা তো আসলে এই রেফারেন্স আর অ্যাপেন্ডিক্স কিন্তু কোনো চ্যাপ্টারের না, এটা কোনো চ্যাপ্টারের আন্ডারে পড়বে না, চ্যাপ্টারের বাইরে। কেমন? আর এই হচ্ছে আপনার লিমিটেশনটাও কিন্তু এই চ্যাপ্টার 6 এর মধ্যেই পড়বে। ঠিক আছে, এই চ্যাপ্টার ওয়াইজ আপনারা করার ট্রাই করেন, ইটস লুকস কোয়াইট বিউটিফুল এবং এটা এটা আপনার রিপোর্টটাকে অর্গানাইজ করে। ঠিক আছে, এই জিনিসটা একটু মেনটেন করেন। অ্যানালাইসিস একটা চ্যাপ্টারের মধ্যে পড়বে, ম্যাথোডোলজি একটা চ্যাপ্টারে, আপনার হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, লিটারেচার রিভিউ একটা চ্যাপ্টারে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এন্ড হাইপোথিসিস ডেভেলপমেন্ট আরেকটা চ্যাপ্টার। এটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার।
আচ্ছা, এটার নাম হচ্ছে ডেঞ্জার অ্যানালাইসিস, রেজাল্ট অ্যান্ড অ্যানালাইসিসও দিতে পারেন। বুঝতে পেরেছেন? হ্যালো, জি ভাইয়া। ওকে। আমি আপনাকে এই রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছি, যাতে করে আপনার হেল্প হবে। আর ভিডিও তো থাকছেই সবার জন্য। সো আর কি কনফিউশন বলেন, কি বিষয়ে আপনাদেরকে বলতে পারি? তার মানে ভিতরে লেখাগুলো হচ্ছে যে রিসার্চ পেপার থেকে নিব ওটা নিজের মতো করে লিখে দেন হচ্ছে ওর সাইটেশনটা দিয়ে দিব। রাইট, এক্স্যাক্টলি। তাহলে ভাইয়া দেখলাম অনেক কিছুই চেঞ্জ করা লাগবে, ওরকম কিছুই হয় নাই। হ্যাঁ, একটু বসতে হবে, বসে করতে হবে। অন্য কারোর রিসার্চ পেপার নাই, তাও তো মেজবা তো কিছু না কিছু কাজ করেছে, যে আমার কাছে যেটা মনে হলো সে কিছুটা এনজয় করছে কাজটাতে। অন্যদের কি অবস্থা? যদিও কিছু মেথোডোলজিক্যাল ভুল আছে, এগুলো ঠিক করে দিলে মেজবা আরো সুন্দর হয়ে যাবে পেপারটা। তবে হুবহু নকল কোথা থেকে করেন না, কারণ আপনারা জমা দেওয়ার পরে কিন্তু এটা প্লাজারিজম চেকারে দেয়া হবে। অতএব আপনি যদি একদম হুবহু নকল করে দেন, আবার কিন্তু আপনাকে এটা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। অতএব ফার্স্ট ইনস্ট্যান্সে যে জিনিসগুলো এই যে ধরে 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 শেখানো হলো, এটা জানি না আপনাদের অন্য কোনো ইউনিভার্সিটিতে এইভাবে শেখানো হয় কিনা, কি বলে, যাতে আপনি ভুলটা কম কম করেন আর কি। জি স্যার, চেষ্টা করতেছে এভাবে করার। এই যে ভুলগুলো দ্বারা দিলে ওগুলো আর কি ইমপ্রুভ করার চেষ্টা করবো এখনই। মার্কেটিং মানে শুধুমাত্র বই পড়ে গিয়ে মার্কেটিয়ার হওয়া যায় না। এখনকার দুনিয়া মার্কেটিং করতে গেলে আপনাকে রিসার্চ বেসড কাজ করতে হবে, এবং তার প্রমাণাদি না রাখলে আপনি তো লস করবেন, আর লস করলে তো আর নিজের কেরিয়ারই ধ্বংস হয়ে যাবে। আর কেউ নাই এখানে কাজ করা? কেউ করেননি? কেউ যদি মনে করেন যে 10 তারিখের আগে গিয়ে বসবেন, এটা এত সোজা না। আমার মনে হয় আপনারা যে এই সেমিস্টারে যে ক্লাস করছেন, সবচেয়ে হাইয়েস্ট ক্লাস কোন কোর্সে হয়েছে? এই কোর্সে রিসার্চ। আমার কাছে এখন যেটা লেখা আছে তাতে তো আমি তো দেখতে পাচ্ছি প্রায় 35টার উপরে ক্লাস গেছে, যদি আমরা ওইভাবে ধরি আর কি। তো জানি না কতটুকু কি বলে মানে আপনারা নিজেরা শিখতে পারছেন। তবে 12 তারিখে আপনাদের পোস্টার প্রদর্শনী ডেট দেওয়া হয়েছে মার্কেটিং ল্যাবে। আপনি ওই দিন যদি অনুপস্থিত থাকেন, টোটাল মার্কসটা 0 হয়ে যাবে কিন্তু। পোস্টারের টাইম দিয়েছিলেন স্যার? জি স্যার, পোস্টার প্রেজেন্টেশনে তো টাইম পরে দিয়েছিলেন স্যার, 10 তারিখে সাবমিশন ডেট বলেছিলেন। জি 10 তারিখে তো আপনি 12 তারিখে পোস্টার, দেরি আছে, একদিন আপনাকে বিরতি দেওয়া হয়েছে। এবং পোস্টার প্রদর্শনী এমন আহামরি কিছু না, আপনার মূল জিনিসগুলোই আপনি লিখবেন আর প্রেজেন্ট করবেন। আপনি আদৌ কি শিখেছেন একটা বাইরের লোকের কাছে, আপনি আপনি যারা আমরা চেষ্টা করছি বিকাশের একজন রিসার্চ ওরিয়েন্টেড একজন বড় এক্সিকিউটিভকে আনার জন্য, আশা করি আজকের মধ্যে জেনে যাব। আর তা না হলে বাইরের একজন টিচারকে নিয়ে আসা হবে আর কি, যে আপনি কি শিখলেন এতদিন। পোস্টার প্রেজেন্টেশনটা কেন করা হয়? আপনার নিজের কাজটাকে আরেকজনের কাছে সেল করছেন আপনি, যে আপনি রিসার্চটাতে কিভাবে আপনি ইন্টারপ্রেট করেন মানুষকে। সেটা স্ট্যাটিস্টিক্যালি করলে জিনিসটার স্থায়িত্ব বেশি বাড়ে, তার গ্রহণযোগ্যতা বাড়ে, এবং আপনি মানে ভুল জিনিস আপনি ব্যাখ্যা করতে পারবেন না, তাকে কি বলে প্রমাণ দিয়ে আপনাকে ব্যাখ্যা করতে হবে। এর জন্যই আপনাদের রিসার্চকে বলা হয় এভিডেন্স বেসড রিসার্চ। ওই যে আপনার সেকেন্ডারি ডেটা থেকে এই যে এত কষ্ট করার দরকার কি পৃথিবীতে?
কষ্ট তখনই করছেন কারণ আপনি নিজে বানালে তো রিসার্চ হবে না। যাকে আর আর যদি কেউ না থাকে তাহলে প্রায় ক্লাস 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আবার একটা জিনিস মনে রেখেন, যদি মনে করেন আজকে রাত্রে থেকে শুরু করবেন, কালকে থেকে শুরু করবেন, একদিনে শেষ করে ফেলবেন, এটা এত সোজা না। তা না হলে এত ক্লাস দেয়া হয় না। রিসার্চটা বুঝতে পারলে সোজা, আর বুঝতে না পারলে এটা সারাটা জীবন কি বলে কঠিনই মনে হবে। যদি আর কারো কিছু না থাকে তাহলে সুচি আপনি নাম্বারগুলো আমাকে পাঠিয়ে দেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। জি স্যার। এবং 10 তারিখের পরে আপনি কোনো খাতা কিন্তু আমি নিব না। 10 তারিখে 11:59 বিএলসি তে আপনাকে জমা দিতে হবে। যেভাবে মেজবা এই কাজগুলো করেছে সেইভাবে আপনাকে জমা দিতে হবে। এখনো সময় থাকলে প্রশ্ন করুন। কি বলে রাকিব, কালকে একটা সময় দেওয়া যাবে না আর 1 ঘন্টা? আগামীকালকে স্যার, আগামীকালকে রাতে দেওয়া যাবে স্যার, সমস্যা নেই। জি, আগামীকাল রাতে আপনি 2 ঘন্টার একটা ক্লাস দিন। যে যার যত ধরনের, কালকে তো 9 তারিখ, 10 তারিখে কোনো ক্লাস হবে না। 10 তারিখ তারা নিজেরা করবে, যা পারেন তাই করবেন। তবে ভুল থাকলে কিন্তু আবার আপনাকে ফেরত পাঠানো হবে। অতএব যত প্রশ্ন আছে সেই প্রশ্ন আপনাকে এই আজকে কালকের মধ্যে শেষ করতে হবে। আরেকটা জিনিস বারবার বলি, কি বলে আপনার চ্যাট জিপিটি ভুল জিনিস ব্যাখ্যা দেয়। চ্যাট জিপিটি রিলাই করেন না, কারণ আমরা যে প্লাজারিজম চেকারে দিব সেখানে ধরা পড়ে যাবে আপনি কত পার্সেন্ট কি বলে চ্যাট জিপিটি থেকে দিয়েছেন। নিজের ভাষায় লিখে সেটা ওই যে গ্রামারলি অথবা রাকিব আপনার কাছে গ্রামারলি আছে না? কুইলবোর্ড। হ্যাঁ, কুইলবোর্ড দিয়ে, আবার কুইলবোর্ডের সমস্যা আছে, ভালো ইংরেজি না জানলে ভুল ভালো ইংরেজি দিয়ে রাখবেন। এটা ওই স্যার হচ্ছে যদি কেউ যদি মনে করেন যে আমি চ্যাট জিপিটি 3.5 দিয়ে হয়তো বা একটা লেখাকে ডেভেলপ করেছি, হ্যাঁ, সেটাকে আপনি হচ্ছে নিজের মেমোরি ইউজ করে ওখানে হচ্ছে কিছু আপনার কন্ট্রিবিউশন দেন এবং ওইটাকে আপনি কুইলবোর্ডে নিয়ে যান, তারপরে দেখেন আপনার ইংরেজিটা কোন লেভেলে যায়। এটা কিন্তু খুব ভালো কাজ করে, প্রচন্ড ভালো রকমের কাজ করে। এটা চেক করে দেখতে পারেন। আমাদের এই মিটিংটা মানে জাস্ট 1 মিনিটের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইন দ্যাট কেস যদি কিছু না বলা থাকে তাহলে আমরা জি, ক্লাস শেষ করে দেন। থ্যাংক ইউ। আসসালামু সূচি আলাইকুম। এটা পাঠিয়ে দেন, আর এটা করে দেন, ওই যে ক্লাসের যেটা রেকর্ড করেছেন ওটা ওদের কাছে দিয়ে দেন। জি, ধন্যবাদ, ভালো থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।